প্রিয় দর্শক, দেশ ও দশের কথার 34তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের এই আয়োজনে বেশ কিছু ক্লিপ সমসাময়িক বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব এবং মতামত জানতে চাইব অ্যাক্টিভিস্ট, বিশ্লেষক শেখ ফরিদ ভাইয়ের। শেখ ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। জি, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শেখ ফরিদ ভাই আমাদের মাঝে আছেন এবং আমরা একে একে কিছু ক্লিপ দেখব। প্রথমে একটি ক্লিপ দেখার চেষ্টা করব, যেই প্রসঙ্গে আমরা শুরুতে যেতে চাই সেটা হচ্ছে জামাত ইসলামী, এবং টাইটেল ডেসক্রিপশন দেখে বুঝতে পারছেন এখানে লেখা আছে জামাতিদের আসল চরিত্র বের হবেই, জামাতিদের আসল চরিত্র বের হবেই, এবং এরপরে লিখেছি ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড, লেজ। এটা আমরা গণজাগরণের সময় বলতাম, যখন আমরা বলছিলাম যে রাজাকারদের শাস্তি চাই, তখন কিছু চিড়িয়া এসে ইনিয়ে বিনিয়ে বলতো যে হ্যাঁ, আমিও রাজাকারদের শাস্তি চাই, তবে 1971-এ কি হয়েছে সেটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। মানে ইনিয়ে বিনিয়ে রাজাকারদের বাঁচানোর চেষ্টা করছিল। তো তাদেরকে আমরা এক কথায় বলে দিতাম, ভাইরে, ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড, মানে লেজ লুকানো খুবই কঠিন, লেজ বের হবে। এবং লেজ যদি বেরো হয়, লেজ কি বলে আপনি ভাবছেন কি? এটা প্রাণীর কাছ থেকে জানা যায়, বিশেষ করে যাদের ক্যানাইন টিথ আছে, হতে পারে সেটা বিড়াল, বাঘ, কুকুর বা সিংহ। তাদের লেজ, একটা বিড়াল যখন অ্যাটাক করে তখন লেজ একভাবে নড়ে, যখন চিন্তা করে তখন একভাবে নড়ে, যখন ভয় পায় তখন আরেকভাবে নড়ে। আমাদের সমাজে কিন্তু একটা প্রবাদ আছে যে লেজ গুটিয়ে পালিয়ে যাবে। এর কারণটা কি? কুকুর যখন ভয় পায় তখন লেজ গুটিয়ে ফেলে, অর্থাৎ লেজ নামিয়ে ফেলে, লেজ লুকিয়ে ফেলার চেষ্টা করে, দুই পায়ের মাঝখানে লেজটা ঢুকে যায়। এটা হচ্ছে বলে লেজ গুটিয়ে পালানো। আবার যখন সে অ্যাটাক করবে তখন লেজ একভাবে থাকে, তখন চিন্তা করে তখন লেজ নড়ে। তো লেজ বলে দেয় যে কি করতে যাচ্ছে। সিংহ যখন অ্যাটাক করে তার লেজের দিকে খেয়াল করলে, প্রাণীদের ব্যাপারে আপনি যত পড়বেন তত মুগ্ধ হবেন। তাদের, মানুষ একমাত্র প্রাণী যারা হচ্ছে যে ভাবে এক, করে আর এক। কিন্তু জামাতিদের এর মাধ্যমে আপনি তাদের লেজ, মানে কল্পনার লেজ থেকে বের করতে পারবেন যে তারা কি বলে। আমি জানি শেখ ফরিদ ভাই খুবই বিরক্ত এই লোকটার উপরে। এর নাম হচ্ছে কি, মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আখতারুজ্জামান। শেখ ফরিদ ভাই, আমি এই হোস্ট যিনি তার সম্পর্কে জানি না, প্রথম জীবনে তার কোনো শো দেখেছি, এবং আমি গতকালকে শুনছিলাম যে আপনি তার কাছে অনেকবার আমন্ত্রিত হয়েছিলেন। রূপচাঁদ দাস রূপক, সম্ভবত সিলেটি, কিন্তু শো পরিচালনার জন্য একটা স্ট্রিমিং সফটওয়্যার নিয়ে বসে গেলেই হয় না, বেসিক কিছু নিয়ম নীতি জানতে হয়, যেটা তিনি জানেন বলে আমার মনে হয়নি। এর কারণে এই মন্তব্যটা কেন করলাম, যতটা না আমি এই জামাতি আখতারুজ্জামানের উপরে বিরক্ত, ততটাই আমি এই হোস্টের উপরে বিরক্ত। কারণ সে শো পরিচালনাই করতে জানে না, গালাগালি করলে তার কাজ হচ্ছে থামিয়ে দেওয়া। শেষে এসে সে বলেছে যে দুইজনই যেহেতু গালাগালি করছে, অর্থাৎ রাজাকারকে নব্য রাজাকার বলাটাও এই হোস্টের কাছে, এই উপস্থাপকের কাছে গালাগালি। তো এটা কোনোভাবেই ট্রান্সপারেন্সি বজায় থাকে না। আমরা একটু দেখি এই অংশটা কি হয়েছিল সেখানে। আপনারা দর্শকদের উদ্দেশ্যে বলে, আব্দুস সামাদ সুজন, তিনি বামপন্থী একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি, এবং মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আখতারুজ্জামান, তিনি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু সম্প্রতি তিনি জামাতে যোগ দিয়েছেন। এবং তাদের এই বিতর্কের কারণটা হচ্ছে যে চোরকে চোর বলা। আমরা একটু শুনি। প্রিয় দর্শক, আপনারা জানাবেন শব্দ ঠিকঠাক শুনতে পাচ্ছেন। যারা যুক্ত হয়েছেন 4 মিনিট ধরে দেখছেন আমাদেরকে, অনুরোধ থাকবে এই লাইভটি শেয়ার করবেন। আপনি গোলাম আজমরে ফাঁসি দিতে চাইছেন, যুদ্ধাপরাধীদের নিষিদ্ধ চাইছেন, আপনি এদের হত্যা করতে চাইছেন। এখন আপনি 25 কোটি টাকায় বিক্রি হয়েছেন। আপনি কোন টক শোতে আইছেন না, কথা বলতে চাইছিলাম না, কিন্তু সহ্য হয় নাই। আমরাও ফ্রিডম ফাইটার, 1987 সালে আমি গুলিবিদ্ধ হয়েছি। আপনি গুগলে সার্চ দেন, এরশাদ বিরোধী আন্দোলনে। আওয়ামী লীগ বিএনপিতে গেলে এমপি থাকতাম অনেক আগেই। আপনি যে কথাগুলো বললেন, আমি একটা কথা বলি আপনাকে, শোনেন। আমরা সুন্নি মুসলমান, সুন্নির ঘরে জন্ম হয়েছে আমার, আমি সুন্নির পতাকা আমি ধরে রাখছি। জামাত যারা করে তাদের সন্তান নাতি পুতি
তারা সব জামাতি, তারা সব রাজাকার। কারণ তারা আমাদের সাথে লড়াই করতেছে। আগে ছিল রাজাকার ধরেন 10 লাখ, এখন হয়েছে 2 কোটি। সুন্নি আগে ছিল ধরেন 5 কোটি, এখন হয়েছে 50 কোটি। এই 50 কোটি আমরা সুন্নি, আর এখন যারা জামাত করে সব রাজাকার। আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি কেন তাদের দায় নিতে দেবেন? আপনি আপনার কথা বলেন। আমরা তো চিনি না ভাই, কারা আমার মাকে ধর্ষণ করছে, বোনকে ধর্ষণ করছে, কারা আমার চাচাকে হত্যা করছে, আমরা তো চিনি। আপনি এগুলো বলবেন কেন? আর আপনি তো সারা জীবন এদেরকে হত্যা করতে চাইছেন, গোলাম আজমের গলায় নিজে রশি লাগাইতে চাইছেন, জানেন আপনি? তাহলে আপনি এখন কিভাবে মিথ্যাচার করেন? আপনাকে আমি স্পষ্ট বলি, শোনেন, শুনুন ভাই উনাকে যদি আপনি শুনেন, যদি আপনি মুক্তিযোদ্ধা না হইতেন ভাই, শুনেন, এদেশে অনেক লোক আছে, যদি তারা জয়েন করতো জামাতে কেউ কিছু বলতো না। কিন্তু আপনি নিজেও জানেন না, যারা এই দেশের মুক্তিযোদ্ধা এরা এই 2 কোটি রাজাকার বাদে এই 18 কোটি মানুষের শ্রদ্ধার পাত্র এবং এদের অ্যাসেট মনে করে তারা। এই কারণে আপনি গেছেন, পুরো দেশ নড়চড় করতেছে, পুরো দেশ নড়চড় করতেছে। আপনি বীর মুক্তিযোদ্ধা ছাড়া সারা দেশে আপনার পরিচয় যে আছে, এইটা ছাড়া হাজার হাজার লোক জামাতে যাক, কেউ কথা বলবে না। কিন্তু আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির, আপনি আসেন। ওই রাস্তার একটা লোক বিষ খাইলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমার আপনজন যদি বিষ খাই, তখন আমি এটা নিয়ে ছোটাছুটি করবো, চিকিৎসা করবো, মাথা ব্যথা কারণ হবে। আপনি যখন গেছেন, আপনাকে বুঝতে হবে যে সারা দেশের মানুষ আপনাকে নিয়ে মাথা ব্যথা করতেছে। কেন? প্রিয় শেখ ফরিদ ভাই, আব্দুস সামাদ সুজন তিনি যে কথাগুলো বলেছেন খুবই যৌক্তিক। আমরা একটু পুরোটা এই অংশটা থেকে আগামী এটা বোধহয় শোটা হচ্ছে মানে আরো 10 মিনিট শুনবো, মনোযোগ দিয়ে একটু শুনি, এখানে অনেক কিছু বোঝার আছে। এবং দর্শক হয়তো ভাবতে পারেন কোথাকার কোন শোয়ে কে কি বলেছে, এটা নিয়ে আমরা চিন্তা করবো, কারণ এটা একটা বড় উদাহরণ আসলে জামাত ইসলাম যে কি জিনিস। আপনারা এই ইলেকশনে দেখেছেন জামাত ইসলাম কি জিনিস, কিভাবে তারা জান্নাতের টিকিট বিক্রি করে, কিভাবে তারা ধর্মীয় কার্ড খেলে, মানে মুনাফিকি কত প্রকার ও কি কি তা আপনারা দেখেছেন। আরও একটা উদাহরণ, জামাতকে চিনতে হবে বাংলাদেশ চিনতে গেলে। আপনি আপনার মিত্রকে না চেনেন অসুবিধা নাই, কিন্তু আপনি আপনার শত্রুকে চিনতে হবে, কারণ এই মাটি এই মায়ের শত্রু হচ্ছে জামাত ইসলাম। যে ইসলাম জামাতে ইসলাম, আমি কয়েকদিন পরে জামার মধ্যে ইসলাম লিখা লাইভে আসবো, দেখি চলেন। ওদেরকে বাঁচানোর জন্য কেন আপনি মিথ্যাচার করবেন? এগুলো বলবেন কেন আপনি? আমরা কি দুধ ভাত খাই? আপনি কি বলছেন যে 80 সালে এই দল গঠন হয়েছে, এটাতে আমরা আছি? রাজাকার, তার 14 জেনারেশন রাজাকার, তারা সবাই একই অপরাধী হবে। কেন হবে না? তারা আমাদের সাথে লড়াই করতেছে তাদের ওই আদর্শ বাস্তবায়নের জন্য। এটা আপনি আমাদের চেয়ে অনেক ভালো বুঝেন, কিন্তু আপনি এইভাবে কাটছাট করে ধনফুন করে জাতিরে বুঝাইতে পারবেন না। আপনি পৌঁছে গেছেন, আপনার এই ভুলে আপনি 90 রাজাকার, আপনার ভুলে আপনার ছেলে পেলে নাতি পুতি যারা আছে সামনের জেনারেশন, এই টাইটেলটাই থাকবে সবার। আপনি আমাকে ডাকলেন কেন? আপনি বলছেন এর মধ্যে সামাদ সাহেব, আমি কথা বলবো না, আপনি বলেন। সীমা অতিক্রম করেন না, ভদ্রভাবে কথা বলেন। আপনি এখানে মিথ্যাচার করেছেন, আপনি জাতির এগুলো বুঝেন না ভাই, আমার সামনে মিথ্যা কথা বলেন না। আপনি আমার সামনে মিথ্যা কথা বলেন না। প্রিয় দর্শক, এইখানে এই জামাতি এই বদমাশটা গালাগালি শুরু করবে, এবং আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, আপনি খুব জাস্ট ওর চেহারাটার দিকে তাকাবেন এবং মনে হবে কি জানেন, খুব চরম একটা বদ লোক যখন মোবাইল ফোনের সেলফি ক্যামেরা ওপেন করে নিজেকে নিজে গালাগালি করে, নিজের দিকে তাকিয়ে বা নিজে বলে, এই যে লোকটা সেই করেছে। ধরেন মোবাইল ফোনের সেলফি ক্যামেরা অথবা আয়নার সামনে দাঁড়ায় নিজেকে গালাগাল করছে, যতগুলো শব্দ বলেছে প্রত্যেকটা শব্দ সে তার নিজেকেই বলেছে, আর কাউকে না। খেয়াল করুন। আমরা মিথ্যা কথা সহ্য করতে পারবো না। এটা গোলাম আজমের দল না, এটা গোলাম আজমের দল না। আপনি কে? আপনি 90 রাজাকার, আপনি 90 রাজাকার। আপনি কি? আমি রাজাকার না, আমি রাজাকার না। এইবার ভালো লাগছে, এইবার মতো লাগছে। এইটা বলেন, এইটা বলেন আপনি যে আপনি রাজাকার। আপনি বলেন যে আপনি রাজাকার, কিন্তু ওই জামাত বললেন না যে ওরা রাজাকার না, ওরা রাজাকার না, এটা বলেন না।
গোলাম আজম রাজাকার না, এটা বলবেন না। গোলাম আজম বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী, রাজাকার না, শুয়োরের বাচ্চা। রাজাকার সে রাজাকার, রাজাকার 14 গোষ্ঠী রাজাকার, ওরা ধর্ষক, ওরা গণহত্যাকারী, ওরা রাজাকার। আপনি ওদের পক্ষ নিয়েন না, আমি আপনাকে বলছি না, আপনি ওদের পক্ষ নিয়েন না। আপনি আপনারটা বলেন, আপনি আপনারটা বলেন, আপনি আপনারটা বলেন। গালাগালি করেন না, গালাগালি করেন না, গালাগালি করেন না, গালাগালি। হুমায়ুন আহমেদের সেই নাটকে মনে নেই, টিয়া যখন বলছিল তুই রাজাকার তুই রাজাকার, যেরকম রাজাকারটা চেতে গেছিল, আবুল হায়াত ছিল রাজাকারের চরিত্রে। ঠিক দেখেন, যেই তাকে নব্য রাজাকার বলেছে, সে আল্লাহ আল্লাহ তসবিহ নিয়ে বলে না, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওরকম বলে যাচ্ছে। দেখেন যে তুই রাজাকার তুই রাজাকার, তুই শুয়োরের বাচ্চা, এরকম বলে যাচ্ছে। আমি আসলে এটাকে গালাগালি না হিসেবে ফান হিসাবে নেন। মানে একটা মানুষ কত বড় অসভ্য হতে পারে, তার একটা মানে জামাত ইসলামে যোগদান করলে, যে কোনো সুস্থ মানুষ জামাত ইসলামে যোগদান করার পরে নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়। তার জলজ্জান্ত উদাহরণ এই মেজর আখতারুজ্জামান। গালাগালি করেন না, এটা অনলাইনে গালাগালি করেন না। জামাত হলো ভাই, জামাত হলো গণহত্যাকারী, জামাত ধর্ষক, গোলাম আজম ধর্ষক, মতিউর রহমান নিজামী ধর্ষক, ধর্ষক, আর 14 গোষ্ঠী ধর্ষক, গণহত্যাকারী। এইটাই হলো গণহত্যাকারী দল। আপনি তাদেরকে ডিফেন্স করেন না। আপনি মনে হচ্ছে না কোন একটা র্যাপ গানে র্যাপার কিছু একটা কলিজে পেছন থেকে আরেকজনে তাল দিচ্ছে, প্রত্যেকটা শব্দের সাথে এক নাগারে। ওই যে গ্রামগঞ্জে অনেকে ভিক্ষা করে না, আমার দিলের নবী মুস্তফা এ রাস্তা দিয়ে হাইটা, ছাগল একটা বান্ধা ছিল গাছেরও তলায়, ওইরকম সে বলেই যাচ্ছে, তালে একই সুরে বলে যাচ্ছে। আপনি হলেন নব্য রাজাকার, একটা 25 কোটি টাকায় বিক্রি হওয়া রাজাকার আপনি। কিন্তু আপনি বলতেছেন এদের বোঝা নাই, আপনার কোন শিক্ষা দীক্ষা নাই, আপনার শিক্ষা দীক্ষা চরিত্র নাই। আপনি নব্য রাজাকার। ওই একজন মুসলমান, একজন হিন্দু যখন মুসলমান হয়ে যায়, তখন সে নব্য মুসলমান হয়, নব্য মুসলমান হয়। আমি বলতেছি গোলাম আজম রে, আমি বলতেছি মতিউর রহমান নিজাম রে, আমি বলতেছি দেলোয়ার হোসেন সাইদি রে, মানে আপনি রাখতেছেন কেন? আপনি এখানে বলতেছেন কেন? আমি বলতেছি কারে? আমি বলতেছি গোলাম আজম রে, আমি বলতেছি মতিউর রহমান নিজাম রে, আমি বলতেছি কারে? দেলোয়ার হোসেন সাইদি রে। আপনি তাদেরকে বলতেছেন না তারা রাজাকার না, একথা বলবেন কেন আপনি? আমি শুয়োরের বাচ্চা না, এই তো জাতি দেখতেছে যে আমি কিসের বাচ্চা। আপনি যে একটা মূর্খ লোক এবং রক্তটা পার্টিতে যোগ দিয়ে রক্তটা লোক হয়ে গেছে। শেখ ফরিদ ভাই, একটা জিনিস খুবই স্পষ্ট, খেয়াল করলে দেখবেন যে আমি একটু আবার এটা আনি, কারণ এখানে একো হয়। শুধুমাত্র একটা পারমিশন দিই, তাহলে সুবিধা হবে সম্ভবত। আচ্ছা, যাই হোক, শেখ ফরিদ ভাই দেখেন, হোস্ট কিন্তু তাকিয়ে আছে, হোস্ট কিচ্ছু বলছে না, জাস্ট শেষে এটা হোস্টের কাজ না। আমি আসলেই ওনাকে চিনি না, ওনার সাথে বিরোধের তো প্রশ্নই আসে না। এটা আমি খুবই বিরক্ত হয়েছি, এই ধরনের মানে গালাগালি করতে সুযোগ দেওয়া, এটা উচিত হয়নি। রাজাকারের বাচ্চা তো একবার বলবে, তারপর থামিয়ে দিলেই উচিত। আপনি যদি একজন শিক্ষিত লোক হইতেন, আপনাদের তো ভাই উপায় নাই, আপনাকে বলতেই হবে শুয়োরের বাচ্চা, এছাড়া আপনি আর কিছু বলতে পারবেন না। কারণ হলো একটা গণহত্যাকারী দল সারা বিশ্বে স্বীকৃত, তারা রাজাকার, যুদ্ধ অপরাধী, গণহত্যাকারী, ধর্ষণকারী, এটা সারা বিশ্বের লোক জানে। 25 কোটি টাকা বিক্রি হয়েছে, তারপরে এখন শুয়োরের বাচ্চা, বাচ্চারা জানে, শুধু শুয়োরের বাচ্চারা জানে এটা। আপনি একটা মূর্খ লোক, মূর্খ লোকরা গালাগালি করে, মুসলিম লোকরা গালাগালি করে, আমি আপনাকে গালাগালি করি নাই। তুমি কি করতেছো শুয়োরের বাচ্চা? গালাগালি করি নাই। ধর্ষক বলছি, রাজাকারে রাজাকার বলছি, খুনিরে খুনি বলছি, আপনাকে না। গালাগালি করেন না, গালাগালি করেন না, গালাগালি করেন না।
আমি বলছি গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, আপনি বলতেছেন 80 সালের জামাত সুযোগ দিচ্ছেন আপনি 80 সালে, হ্যাঁ, 25 কোটি টাকায় বিক্রি হয়। আমরা এইভাবে টক শো আরে করতে না, পারবো না। শুনুন ভাই, পারলে গলায় দড়ি দেন না। আপনি সারা জীবন গোলাম আজমের ফাঁসি চাইলেন, সংসদে বসে গোলাম আজমের ফাঁসি চাইলেন। ওরে ভাই, এখন লোকে রাজাকার বলতেছি, আপনি আমাকে বলছেন শুয়োরের বাচ্চা। আপনি কেমন চরিত্র লোক, গলায় দড়ি দিয়ে মারা দেন? আপনি তো সারা জীবন যে বললেন, আপনার কাছ থেকে তো আমরা শিখলাম গোলাম আজমের ফাঁসির রশিটা আপনি নিজ হাতে দিবেন, গোলাম আজমের ফাঁসির রশিটা আপনি নিজ হাতে দিবেন। তা আপনার কাছ থেকে তো শিখলাম, তো এখন আমি তাদেরকে বলতেছি, আর আপনি আমাকে শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা বলছেন কেন? আমি তো আপনাকে বলি, আমি তো তাদেরকে বলছি। তো আমি দল তো ওইটাই, দল তো ওইটাই, দল তো ওইটাই, দল তো ওইটাই। আপনি মিথ্যা কথা বলবেন কেন? 80 সালের দল এটা, এই দলটা কি 80 সালের দল? এই দলটা হলো 1971 সালে যারা গণহত্যা করেছে, ধর্ষণ করেছে, লুণ্ঠন করেছে, অর্থাৎ পাকিস্তান আর্মি যা করেছে তারাই যা করছে, এটা সেই দল, এটা সেই দল, এটা সেই দল, এই সেই দল। অবশ্যই আমার বাপের আছে, অবশ্যই আছে, যুদ্ধ অপরাধের বিচার চলছে, অবশ্যই আছে। এবং আমরা মরে যাব, আমাদের পরের প্রজন্ম তারাও এদেরকে এই গালি দিবে। এটা একটা ঘৃণিত গালি, রাজাকারটা ঘৃণিত গালি। আপনি শুয়োরের বাচ্চা বললে গায়ে লাগে না, কুত্তার বাচ্চা বললে গায়ে লাগে না। আর দেখেন, রাজাকার বলছি, আপনি বাস্ট হয়ে গেছেন। এই গালি চলবে অনন্তকাল, আমার ছেলে পেলেরাও দিবে, আপনার ছেলে পেলেরাও এই গালি খাবে। আপনি সহ্য করতে পারবেন না। আপনি নব্য রাজাকার নাম লাগাইছেন, আপনি নব্য রাজাকার। আমাদেরকে কোন ভদ্রলোক আমাদেরকে রাজাকার বলবে না, রাজাকারদেরকে রাজাকার বলবে। আমাদেরকে কোন বাংলাদেশের মানুষ রাজাকার বলবে না। বাংলাদেশের 18 কোটি লোক জানে যে এটা রাজাকারের দল, এটা রাজাকার। এই কুত্তার বাচ্চারা, যারা এই শুয়োরের বাচ্চারা, তাদের বংশ থেকে বংশ পরিক্রমে এই শুয়োরের বাচ্চারা শুয়োরে থাকবে। এই শুয়োর বাচ্চারা বংশানুক্রমিক ক্রমে বংশের পরে বংশে এই শুয়োরের বাচ্চা তৈরি হবে, মানুষ তৈরি হবে। শুয়োর তো হলেন আপনারা। শুয়োররা কি করে জানেন? ওদের কোনো নীতি ধর্ম নাই, ওর মায়ের উপরে উঠে যায়, বোনের উপরে উঠে যায়, ওদের কোনো নীতি নাই। এখন এক কথা কইবো, তখন আর এক কথা কইবো। আপনি সারা জীবন, আরে সারা জীবন বলে এলেন এক কথা, এখন এসে বলছেন আর এক কথা। শুনে তো মাথা রক্ত উঠে গেছে। এদেশের 18 কোটি মানুষ এই কথা বলছি, শুয়োরের বাচ্চা কিন্তু বলি নাই, আমি বাংলাদেশের মানুষের জন্য বলছি। বাংলাদেশের মানুষরা সঙ্গে বাংলাদেশের 18 কোটি মানুষ তো জানে যে ওরা রাজাকার। ওদের ডিফেন্স করছেন কেন আপনি ভাই? শুনুন, কোন শুয়োরের বাচ্চা ছাড়া আমাদেরকে রাজাকার বলে না, কোন শুয়োরের বাচ্চা ছাড়া আমাদেরকে রাজাকার বলে না, কেউ শয়তানের বাচ্চা ছাড়া আমাদেরকে রাজাকার বলে না। আচ্ছা শুনেন, একজন আমাদের একটু সময় দেন। আচ্ছা শুনেন 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 শুনেন, একজন হিন্দু যদি মুসলমান ধর্ম গ্রহণ করে তখন তাকে কি বলবে? মুসলমান বলবে না? একজন হিন্দু যদি মুসলমান হয় তাকে কি বলবে? ন মুসলিম বলবে। তাহলে কি বলবে? তাকে ন মুসলিম। তাহলে আপনাকে কি বলবে? আপনাকে নব্য রাজাকার বলবে? কি বলবে আপনাকে? আপনি মুক্তিযোদ্ধা ছিলেন, একজন হিন্দু যদি মুসলমান হইলে তাকে নব্য রাজাকার বলে, তাইলে একজন মুক্তিযোদ্ধা যদি ওই রাজাকারদের দলে যোগ দেয় তাকে নব্য রাজাকার বলবে না মানুষ? তাহলে আপনাকে রাজাকার বলবে না কেন? বলবে কি বলবে না? মনে করেন যে এই দেশের 18 কোটি মানুষের কাছে গেছেন, যান না, এই দেশের মানুষের কাছে যান ভাই। আচ্ছা, এদের এই আখতারুজ্জামানের কি সন্তান সন্ততি বউ বাচ্চা কেউ নাই আশেপাশে? এই পাগল থামায় না কেন? এটা একটা প্রশ্ন। আর একদম শেষ, দর্শকরাও বিরক্ত হচ্ছেন, কিন্তু এটা একটা উদাহরণ নজির সৃষ্টির জন্য। আমারও এগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু কেন শোনাচ্ছি একটা কারণ আছে। আপনি একজনকে শুয়োরের বাচ্চা বলবেন, একজনকে বলতে পারবেন শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা। এটা কোনো গালি না রাজাকারের গালির কাছে, দেখছেন? রাজাকারের গালির কাছে গালি নাই, এটা চলবে, আজীবন চলবে। যতদিন পৃথিবী থাকবে তারা রাজাকারই থাকবে। আমরা এইভাবে আসলে প্লিজ, আমি না না না,
তুমি আমি দুইজনকে আনমিট করে দিচ্ছি। আমি টকশো এখানে শেষ করে দেবো। প্রিয় দর্শক, আমাদের এইভাবে টকশো চালানো যাবে না। দুইজনই গালিগালাজ করছেন, আমরা আমাদের আচ্ছা, এই শেখ ফরিদ ভাই, আমি এই যে হোস্টের ব্যাপারে আপত্তি করেছিলাম, তিনি বলেছেন যে দুইজনকে আনমিউট করে দিয়েছেন, না দুইজনকে মিউট করে দিয়েছেন, তারপরে তিনি বলেছেন যে দুইজনেই গালাগালি করছেন। এটা একদমই অন্যায় করেছেন তিনি আসলে জানেনই না কিভাবে শো পরিচালনা করতে হয়। গালাগালি যে করেছে তাকে না বলে দুইজনকে একই পাল্লায় মেপেছেন। এটা 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 কতটা যৌক্তিক? এবার হচ্ছে প্রিয় দর্শক, কেন দেখালাম, কারণ এই যে জামাত ইসলামী যে কী জিনিস, এটা তো আপনাদের বুঝতে হবে। এই আখতারুজ্জামান কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, তো মুক্তিযুদ্ধ করার পরে সেই লোকটা কিভাবে এরকম ফ্যানাটিক রাজাকার হয়ে গেল, সেটার কারণ হচ্ছে যে সঙ্গ দোষে লোহা ভাসে, একটা প্রবাদ আমরা পড়েছি। যেই জামাত ইসলামে যাবে তার মধ্যে মনুষ্যত্ব, বিবেক সব কিছু বিসর্জন দিয়ে, মানে বিবেকের উপরে প্রস্রাব করে জামাত ইসলামে যোগ দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এবং দেখতে পেলেন। এবং সাথে আর কয়েকটা উদাহরণ দেই জামাত ইসলাম কী জিনিস বোঝার জন্য। দেখেন, এই যে আহনাফ তাহমিদ শরীফ ওসমান হাদিকে মরণোত্তর 21শে পদক দেওয়ার জন্য ইন্টারিম সিদ্ধান্ত নিয়েছিল, কোনো অজানা কারণে 12 তারিখের পর তাকে বঞ্চিত করা হয়েছে। এখন হাদিকে 21শে পদক না দেওয়া সংশ্লিষ্ট সবার ড্যাশ ড্যাশ ছিঁড়ে দেওয়ার দাবি রইল। এই মানে আপনি দেখেন জামাতি বুদ্ধিজীবী কারা। আরেকজন বলেছে স্বৈরাচারের আমলে আমাকে অভিনয় করতেন দিত না, লুকিয়ে জিয়ার মাজারে ফুল দিতাম। এটা মেহেদি হাসান হচ্ছে কে? এটা হচ্ছে যে গোসল বাবা। আমি আমার জীবনে প্রথম সিনেমা হলে সিলেটে সিনেমা দেখতে গিয়েছিলাম, গিয়ে এরপরে আর অনেক বছর সিনেমাই দেখতে যাইনি, কারণ আমি বুঝি নাই যে বাংলা সিনেমা কতটা নোংরা হইতে পারে। এর রোল ছিল মানে সিনেমার মধ্যে বাথরুমে ঢুকে যাওয়া একটা মেয়েকে নিয়ে এবং উলঙ্গ হয়ে যাওয়া। এটা ছিল এই মেহেদির চরিত্র আর কি, মানে লাইট পর্ন স্টার আর কি। এটা হয় না, কয়েকটা ধাপ হয়, কী যেন বলে, যাই হোক এই লোকের কাজই ছিল, দেখেন মাথায় 2টা ডট বসাইছে, মানে এটা প্রো ভার্সন আর কি, আইফোনের রেগুলার ভার্সন, যেটা যেমন হয় যে আইফোন 15, 16, 17 ওর 2 ক্যামেরার আর কি। মামুনুলের মতো 3 ক্যামেরা বসে না, এখানে একটা ক্যামেরা দরকার ছিল। তো এই যত ধরনের লুচ্চা বদমাশ ভণ্ড এরা এসে এই যে জামাতি, এর একটা জামাতি, কিন্তু তার কি ছিল, এখন কালকে যদি জনি সিন্স জামাতে যোগদান করে বা মিয়া খলিফা, দেখবেন এরা এদের নিয়ে নাচবে, বলবে স্বৈরাচারের আমলে আমি অভিনয় করতে পারিনি। আর বেটা তোরা অভিনয় করতে না দিলে তো ভালোই করছে, যুব সমাজটা নষ্ট করে নাই। তুই তো মানে গান বাড়ি কাটপিস কি যেন সিনেমা একটা অশ্লীল একটা যুগ ছিল গত বিএনপির আমলে, কাটপিস। বিএনপির যারা শাসনামল দেখেছেন 2001 থেকে 2005, জানবেন যে সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছিল অশ্লীলতা থেকে। এই যে ডিপজল থেকে শুরু করে যত অশ্লীল বলতে কিছু হয় না, নগ্নতাও এক ধরনের শিল্প, কিন্তু এরা নগ্নতাও বোঝে না। এরা মানে এই যে দেখবেন যে ইসলামিক যে সন্ত্রাসীগুলো আছে তারা যৌনতাও বোঝে না। এরা এক প্রকার রেপিস্ট। এরা স্ত্রী মানে ওই যে বলে না এই বিয়ের পরেও যে ধর্ষণ হতে পারে এটাও তারা জানে না। তাদের মনে হয় যে বিবি বা দাসীবাদী নিয়ে এসছি, যেমন খুশি তেমন। মানে আবার আরেকটা জামাতি দেখেন, ইউরেনিয়াম, নিশ্চয়ই চিনতে পেরেছেন, কুলাউড়ায় ইউরেনিয়াম আছে বলে ভারতের 7 সিস্টার্স খেয়ে ফেলবে। এরা বিভৎস। এই দেখেন আরেক ইমাম মাহাদির পাশে আরেক চোরা, চিনতে পারছেন, চোরে চোরে মাসতুতো ভাই। তো জামাতের একসাথে হয়েছে, হ্যাঁ, তো এই চিনতে পারছেন। এবং এই দেখেন আরেকটা, এ নাকি জামাতের আইনজীবী, টাইটা পড়তে জানে না। চিন্তা করেন যে ঠিক কতটা সিনিয়র আইনজীবী হলে সুপ্রিম কোর্টের ব্যান্ডের সাথে টাইও পরা যায়। চিন্তা করেন এটা মানে কারা এরা, কোথা থেকে আসে। তো এই যে আরেকটা আছে ফারাবির মুক্তি আমি চেয়েছিলাম, কিন্তু কত জঘন্য হলে পরে সে বলছে, আচ্ছা এটা একটু পরে আসছে, একটু পরে। তো প্রিয় শেখ ফরিদ ভাই, আপনি এই জামাতিদের ব্যাপারে কি বলবেন? এই যে দেখলেন তাদের চরিত্র, এরা কেন মানে এইরকমই কেন হয়? আর কি কোনো উপায় নেই এদের? মানে একটু কি কোনো একটু ভালোভাবে চলা যায় না? ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে লাইভটা দেখালেন, মানে যে ভিডিওটা দেখালেন, এখানে আমার যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আমি রূপক দাকে বলেছি যে এই লোকের সাথে আমার লাইভে যাওয়া সম্ভব না, কারণ তিনি যে আচরণ করেছেন। সামাদ ভাই অত্যন্ত রাগী লোক, কিন্তু কমরেড সামাদ অত্যন্ত রাগী মানুষ, তারপরও কিভাবে যে তার গালাগালি না করে চুপ থাকলো আমি পারতাম না। যদিও সবাই জানে যে এই লোকটাকে আমি বেশি শ্রদ্ধা করতাম। খোদ আমার শুভাকাঙ্ক্ষী মুক্তচিন্তক এবং আওয়ামী লীগের লোকের আমাকে নিষেধ করতো যে মেজর আখতারুজ্জামান কিন্তু বদমাইশ, আপনি তো এরা সার বলেন,
এ কিন্তু জামাতি লোক। আমি বলতাম না এমনি তো মুক্তিযোদ্ধা, তাই আমি যাই, তাই তাকে স্যার বলি, নাহলে ওই কোথাকার কোন মানে বালছাল তারা আমার মেজর মুজর রেগুলার স্যার বলতে হয় নাকি? একজন মুক্তিযোদ্ধা বলে তাকে স্যার বলি। এটাই ছিল কারণ। আমাকে হঠাৎ করে এর আগে পূর্ণিয়াতে ডাকা হয়েছিল, তখন বলে নাই যে এখানে এই যে ফাত্রাম জামাতি মেজর আক্তার জামান থাকবে, আমাকে বলেন, গিয়ে দেখি তিনি। পরে আমি তাড়াতাড়ি 5-10 মিনিটের মধ্যে লিভ নিয়েছি, কারণ আমার দর্শকেরা আমার গালাগালি শুরু করছে যে এরকম ফাত্রার সাথে কেন। এই লোকটা আসলে একটা ধান্দাবাজ। এই লোকটা নিজে স্কুল কমিটি করে টাকা পয়সা খেয়েছে। এই লোকটা বিএনপির আমলে ওই কি পোল্ট্রি ফার্মের কথা বলে কৃষি এগ্রো লোন নিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হয়েছিল, বিএনপি তাকে কিক আউট করেছিল, তার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম, মনে হয় একটা মুক্তিযোদ্ধাকে বিএনপি সরিয়ে দিল, এটা তো খারাপ হয়েছে। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি জামাতে কেন গেলেন? উনি কি বলেছে জানেন? কেউ তো আমার ডাকে নাই। তার মানে যে যাবে, যে বলে আইরে তার সাথে যাই রে, মানে তারা যদি কালকে কোনো পেশা ডাকে যে পেশার দোকানদারি করেন তাই করবে, বিষয়টা এরকম। আপনি দেখেন এই কত বড় বদমাইশ, বলে যে আমার তো আওয়ামী লীগ ডাকে নাই, বিএনপি ডাকে নাই। এরকম বাটপার কে ডাকবে? এরকম একটা ফাত্রা লোককে কে ডাকবে? সবচেয়ে বেশি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মধ্যে সবচেয়ে তার পক্ষে আমি বেশি কথা বলেছি। জামাতে যাওয়ার আগের দিন পর্যন্ত আমি আওয়ামী লীগের লোকের সাথে আমি বিতর্ক পর্যন্ত করেছি এই বদমাইশটার জন্য। আমার লজ্জা হয় যে এর সাথে আমি টকশোতে যাই। আর কত বড় বদমাইশ দেখেছেন তো, যে তাকে যখনই রাজাকার বলে সেতে যায়, যখনই রাজাকার বলে খেপে যায়। মানে সাইদির পোলার চাইতে বেশি খেপছে। সাইদির পোলাও এরকম খেপতে পারবো না, নিজামির পোলাও এরকম খেপতে পারবো না, এরকম গালাগালি করতে পারবো না, কারণ জানে যে মানুষ হাসাহাসি করবে। আসলে ওই যে সেনাবাহিনীদের ব্যাপারে বলা হয় না, একটা প্রবাদ আছে, এটা সত্য কিনা জানি না, যে সেনাবাহিনীর বুদ্ধি লেফট রাইট করতে করতে আঁটুর নিচে চলে যায়। তো এই বেকুব এই ফাত্রা মেজর আখতারুজ্জামান এখন তাকে ছিল মুক্তিযোদ্ধা, এখন আর তাকে মুক্তিযোদ্ধা বলা যাবে না। কারণ ওই যে কমরেড সামাদ যেতে বললেন যে যখন কেউ মুসলমান থেকে হিন্দু হয় তাহলে সে নব্য হিন্দু, তেমনি হিন্দু থেকে যদি মুসলমান হয় সে নব্য মুসলমান, তাকে তারা পূর্বের পরিচয় বলা যাবে না। এখন সে জামাতি মেজর। জামাতি মেজর 25 কোটি টাকা তো কমই হয়েছে। 25 কোটি টাকার জন্য কেউ জামাতের পক্ষে এত বড় দালালি করবে মাত্র? বুঝতে পারছেন তো এখানে যে কি ডিল হয়েছে। আর দেখেন জামাত হলো সুপার হওয়ার স্তম্ভ। আপনি মনে করেন না সে একদিনেই জামাতে গেছে। অর্থাৎ তিনি যে মুক্তিযুদ্ধ করেছেন, তিনি যে পাকিস্তানের চর ছিলেন কিনা এটা তদন্ত করতে হবে। হতে পারে যে তিনি আসলে পাকিস্তানের চর ছিলেন, বাই চান্স তিনি মুক্তিযোদ্ধা হয়ে গেছেন, বাই চান্স। তার জন্য তাকে ওই মুক্তিযোদ্ধা সেজে থাকতে হয়েছে। আপনি দেখেন বিএনপিতে গেল এই লোক, কোন মুক্তিযোদ্ধা জামাতে যেতে পারে? কোন মুক্তিযোদ্ধা জামাতে যেতেই পারে না যদি সে আসলেই জামাতি না হয়। শোনেন, যেমন কোন, আমি প্রফেশনকে কিছু বলতেছি না, কোন সাধারণ নারী প্রস্টিটিউশনের ভিতরে ঢুকবে? কোন ব্রথেলের ভিতরে ঢুকবে না। ওইখানে যাবে খরিদ্দার, আর মানে পুরুষের মত যারা পুরুষ তারা খরিদ্দার, আর যে সকল নারী প্রস্টিটিউট তারাই যাবে ব্রথেলের ভিতরে। তো জামাতে কখন যাবে? যদি কোনো কারণে বাধ্য হয়ে জীবন জীবিকা বা জীবন মৃত্যুর প্রশ্নে হ্যাঁ। জানো, তাও কিন্তু সে এটা প্রকাশ করবে না যে আমি পতিতা, মানে এটা বলবে না। পতিতাও কখনো বলেন আমি পতিতা, সে গোপন থাকে। কিন্তু আপনি এখন দেখেন সে কত বড় তার মানে চুরি পে চুরি ফেরবি এই মেজর আখতারুজ্জামান ওরফে রঞ্জনের সিনাজরি। সে কিন্তু পচে গেছে আসলে, কমরেড সামাদ যেটা বলেছেন, সে পচে গেছে, তার 14 গোষ্ঠীকে পচাইছে। এখন বুঝতে পারলাম এই লোককে কেন বিএনপি কিক আউট করে দিয়েছে, কেন তার দল তাকে কিক আউট করে দিয়েছে। নিশ্চয়ই কারণ ছিল। আমরা কত বিএনপি সমালোচনা করেছি। আমি একটা জিনিস দেখতেছি, দল থেকে যাদের বের করে দেয় বেশিরভাগই সিদ্ধান্ত সঠিক, কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হয়, সেটা আলাদা কথা। কিন্তু আপনি দেখেন এই মেজর আখতারুজ্জামান আমার সাথে লাইভে এসে কি বলেছে জানেন? কত বড় বদ, কত বড় বাটপার। জামাতের যা তা ভাষায় গালাগালিজ করতে আমি চুপ থাকতাম। সেই জন্য আমি বায়াস্ট হয়ে গেছি। আমি বাপরে বাবা, জামাতের আমি শেখ ফরিদ আর কি সমালোচনা করি, বাপরে বাপ। মানে বিশ্রী ভাষায় কি গালাগালি করতো। শেষে এও বলেছে যে তার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমানকে তিনি প্রেসিডেন্ট শহীদ বলেছেন, আমি জেনারেল বললাম, কারণ আমার যারা পীর তারা আমাকে শিখিয়েছে জেনারেল বলতে। জেনারেল বলেছে কারণ আমি একদিন বলেছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে সেই বামপন্থীরা, ছামপন্থীরা চিঙ্গন ছি ফরিদ, জিয়াকে প্রেসিডেন্ট বলো কেন? আমি কি বলবো, তো জেনারেল, শালা তো একটা খুনি। এখন দেখি সেই বামপন্থীরাকে জিয়াকে বলে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। আমি কিন্তু তাদের জায়গাতেই আছি। অদ্ভুত ব্যাপার, চিঙ্কু মাহমুদের সুর পাল্টে গেছে।
এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বললাম, এবং আমি যে বলতেছি তারা কাদের উদ্দেশ্যে বলেছি তারা জেনেছে। এর মধ্যে প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব, প্রখ্যাত নেতারা আছে, টিভি টকশো করে, তারাই আমার এগুলো শিখেছে। এখন দেখি তারা কি বলে জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অথচ আমি তাকে সামনে শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছিলাম। আমাকে বলে তুমি ছাত্র ইউনিয়ন করে তুমি জিয়াকে প্রেসিডেন্ট বলো, ছি 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 ছি, এরকম বলতো। এখন সেই সুধীর ভাইরা, সেই চুঙ্গি বামেরা জিয়াউর রহমান শুধু বলে না, বলে শহীদ প্রেসিডেন্ট আল্লামা রহমতুল্লাহ জিয়াউর রহমান রহমতুল্লাহ আলাই। যাক, সেটা অন্য বিষয়। এই মেজর আখতারুজ্জামান আমার সাথে লাইভে, এই রূপকদার লাইভে এসে বলেছেন যে জেনারেল জিয়াকে মেরে ফেলেছে জামাতিরা। কত বড় অভিযোগ যে জেনারেল জিয়াকে মেরেছে জামাতিরা, অন রেকর্ড এগুলো আছে। আর সেই বদমাইশটা এখন বলতেছে জামাত খুব ভালো, রাজাকার বলা যাবে না। মানে জামাতকে, গোলাম আজমকে রাজাকার বলা যাবে না। বিষয়টা এরকম যে মায়ের ভাতারকে আব্বা বলা যাবে না, অন্য কিছু বলতে হবে, মায়ের লাং বলতে হবে। বিষয়টা এরকম আর কি, তার ভাষায় আর কি। অথবা মায়ের লাংকে ভাতার বলতে, বাবা বলতে হবে। এই 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 ময়মনসিং এর আগে ছিল গর্ব, এই লোক এখন ময়মনসিং এর এই ফাত্রা মেজরঞ্জন এখন ময়মনসিং এর কলঙ্ক। মানুষ তার নামে এখন থুথু দেয়। মানে আগে, আর এই যে কমরেড সামাদ ভাইয়ের এখানে এক হিসেবে এই উপস্থাপক ভালো করেছে, থামিয়ে দিলে তার এই চরিত্রটা, তার যে ড্রাকুলা চরিত্র, জামাতি ড্রাকুলা, এই জামাতি চরিত্রটা প্রকাশ হইতো না। এটা এক হিসেবে ভালো হয়েছে। উপস্থাপক হিসেবে তিনি ত্রুটি করেছেন, এটা একটা উপস্থাপনার মধ্যে পড়ে না, কারণ তাকে থামানোর কথা ছিল। কিন্তু এক হিসেবে কি ভালো করেছে জানেন, তার মুখোশটা একেবারে বেনকাব করে দিয়া, একেবারে তার বুরুখা, তার চাদর, তার শার্ট, এই ফাত্রা মেজর আখতারুজ্জামান, এই আর সেনাবাহিনীর কলঙ্ক। কত বড় মিথ্যুক, সারা জীবন জামাতের গালি দিয়ে আসলো, সারাটা জীবন শিবিরকে গালি দিয়ে আসলো। আর এখন সে জামাতের সবচেয়ে বড় মাউথপিস হয়ে, জামাতেও কোনোদিন কোনো নেতা এরকম জামাতের পক্ষে দালালি করতে পারে না, খোদ যারা জামাতি আছে তারাও না। এরা হচ্ছে দুর্ভাগ্যের শরদুল ছিল, এরা আসলে মুক্তিযোদ্ধা ছিল না। আমরা বামপন্থী লোকদের, সিনিয়র বামপন্থী, জেনুইন বামপন্থী, চিঙ্কু বামরা, অরিজিনাল বামপন্থীদের কাছে শুনেছি কিছু কিছু মেজর, কিছু কিছু মুক্তিযোদ্ধা ছিল, তারা আসলে মুক্তিযোদ্ধা ছিল না, তারা ছিল পাকিস্তান বাহিনীর চর। এই মেজর আখতারুজ্জামানেরা, এই কর্নেল অলিরা, তখন ছিল ক্যাপ্টেন অলি, এই আখতারুজ্জামানেরা, এটা হলো দুর্ভাগ্যের শরদুল। তারা ওইরকম, যেমন কিছু কিছু রাজাকার, মুষ্টিমেয় রাজাকার মানুষের উপকার করেছে, মানুষের, যেমন আমাদের এলাকায় একটা গল্প ছড়ে আছে, আমাদের জামালপুর, এটা আমাকে 30 সেকেন্ড 1 মিনিট সময় দেন। প্লিজ। রাজাকারদের বলতো চল মুক্তিযোদ্ধারে ধরে নিয়ে, মুক্তিযোদ্ধারে ধরতে যাইতো, তো ওরা ভুল জায়গায় নিয়ে যাইতো। 2-1 রাজাকার এরকম ছিল, ভুল জায়গায় নিয়ে যাইতো। তো আষাঢ় মাস তো, আর আপনার ভারতীয় যে সেনা প্রধান ছিল তিনি তো পরিকল্পিতভাবে ইচ্ছা করে যুদ্ধটা আষাঢ় মাসে করেছেন, ঠিক আছে। তখন আষাঢ় মাস আমাদের জামালপুর বা সরিষাবাড়ি, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, শেরপুর, এগুলো তখন ডোবা, মানে আপনি ঘর থেকে বাড়ালে ডোবা। আর তো আষাঢ় মাস পুরো ঘরে পানি চলে আসে, তো ব্যাং তো ঘ্যাতুর ঘুতুর করে, বুঝেনি তো, ঘ্যা ঘু করে। তখন বলতো ইয়ে কিয়া বলতা হয়, কারণ ওরা তো জানে না, নদী দেখে নাই, ঠিক আছে। ব্যাং কয় কিয়া বলতা হয়, কই ইয়ে মুক্তি হয়, কয় কিয়া বলতা হয়, কয় জয় বাংলা বলতা হয়, কয় মারো গুলি। তখন তাদের গুলিগুলো নষ্ট, ব্যাঙে ঘাতুর গুতুর রাতের বেলা, আষাঢ় মাসে ব্যাঙের ঘাতুর কিন্তু বিশাল আওয়াজ হয়, তখন এরা গুলি করে গুলি নষ্ট করে দিত। এই রাজাকাররা এই মেজর আখতারুজ্জামানের চেয়ে ভালো, এই কর্নেল ক্যাপ্টেন অলির চেয়ে ভালো। তো ওইরকম যেরকম কিছু রাজাকার ছিল আমাদের পক্ষে উপকার করত, তেমনি কিছু মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনীর লোক ছিল, এরা আসলে ছিল মুক্তিযোদ্ধার স্বরূপে, এরা ছিল পাকিস্তানিদের চর। এই মেজর আখতারুজ্জামান তাদের একজন। অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আমরা কিছু কমেন্ট পড়ি, তারপরে অন্য একটা প্রসঙ্গে যাব। একজন কমেন্ট করেছেন জন্টু, তিনি বলছেন যে আসাদ ভাই লাইভে কখনো নৌকাবাইজ দেখেছেন? আমার মনে হয় নব্য রাজাকার নৌকাবাইজের সবার সামনের যে লোকটা থাকতো তার মতোই দায়িত্ব ছিল। সে বলছিল জোরে চাপ দাও, আরো জোরে। হ্যাঁ, আমি নৌকাবাইজও দেখেছি। আমি বিশেষ করে গাছ কাটা, বড় বড় গাছের আগে যখন এই চেইন স, এখন তো অনেক কিছু আছে, আগে তো অটোমেটেড স ছিল না, স মিল ওরকম ছিল না, করাতে কাটা হতো। এবং তখন এই গাছ কাটা এবং টেনে নেওয়া দুটোই ম্যানুয়ালি হতো মানুষের দ্বারা। এবং তখন হেইয়া হো বা হেইয়া বলে টান দিত, কেউ ছড়া বলতো, মানে তাদের নিজস্ব গীতি ছিল, সবার মালিক আল্লাহ বলো, হেইয়া বলে একজন এগুলা বলে যেত, আর একজন টানতো। হ্যাঁ, এই রাজাকারের শুধু তাই না, কিছু যারা আল্লাহ বলতো তারা এটা না মেজর আখতারুজ্জামান, যারা ওই অশ্লীল শব্দ উচ্চারণ করতো এগুলা কাটতে গিয়ে, ওই হলো মেজর, ওই হলো ওই অশ্লীল শব্দ বলা লোক না, মানে ওই তাল দেওয়া, মানে সুজন সাহেব তিনি বলে যাচ্ছেন আর ও শুধু তুষুরের বাচ্চা এটা বলে যাচ্ছে, এরকম মানে একই স্টাইলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এই কথাগুলো বলার মতো করে।
তারপরে শহীদ ইসলাম তিনি কমেন্ট করেছেন যে আক্তারের চেহারা দেখলেই সন্দেহ এমনিতেই আসে। তারপরে স্বর্ণা রয় তিনি লিখেছেন মুক্তিযোদ্ধা কিভাবে জামাতে যোগ দেয়, বিবেক কি একেবারেই বিসর্জন দিয়ে ফেলেছে? এই বিশ্লেষণ শেখ ফরিদ ভাই করেছেন। কেন স্মার্ট টেইলার্স তিনি লিখেছেন যে আসাদ আপনার কথাগুলো শুনে হাসতে হাসতে লাইভ দেখা হয় না, তাহলে আমি আর এরকম কথা বলবো না, যেন আপনি লাইভ দেখতে পারেন সেটা চাই। স্বর্ণা রয় আবার মুক্তিযোদ্ধা হয়ে জামাতে। তারপরে শামীম তিনি বাংলা মাকে রক্ষা করার আমাদের দায়িত্ব, যে অনেক ধন্যবাদ। আমরা শেখ ফরিদ ভাই একটা ব্যাপার দেখি, এই জঙ্গিবাদের অপরাধে অভিযুক্ত এবং দীর্ঘদিন জেলখাটা ফারাবীরকে আমি জেলে পেয়েছি এবং তার মুক্তির কামনা আমি করেছিলাম। আমার মনে হয়নি এই জঙ্গি কাউকে মারতে পারে, কিন্তু সে নির্বোধ টাইপের এবং ছ্যাঁচড়া। তো সর্বশেষ সে তার একটি লেখায় বলেছে হিন্দু ধর্মাবলম্বীদের যে দেবী কালী তাকে নিয়ে বর্ণবাদী কথাবার্তা বলেছে। এই ফারাবী এটা গোপনীয়তা লঙ্ঘন করছে না। ফারাবী জেল থেকে বের হওয়ার পরে আমার সাথে তার যোগাযোগ হয়েছে, সে আমাকে অনুরোধ করেছিল কলকাতায় কিভাবে তার বই প্রকাশ করা যায়। আমি তার ব্যাপারে কলকাতার প্রকাশকদের সাথে কথা বলেছিলাম, তারা এক বাক্যে বলে দিয়েছিল না এই জঙ্গি ফঙ্গির বই আমরা করবো না। তো সে আমার সাথে খুব বিনয়ের সাথেই কথা বলতো বা বলে, কিন্তু তার আমি সুস্থতা কামনা করেছিলাম যে উস্কানিমূলক কথাবার্তার জন্য সে জেলে গেছিল সেটা যেন না করে। কিন্তু একের পর এক সে নাস্তিকদের বিরুদ্ধে গালাগালি করে যাচ্ছে, নাস্তিকদের কীট পতঙ্গ মেরে ফেলার কথা বলেছে। আবার সম্প্রতি সে বলেছে যে কাজী নজরুল ইসলামকে অপমান করতে গিয়ে সে বলছে যে এক কালো কুৎসিত জিহ্বার অধিকারী মহিলা আজ ঈশ্বরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটা হচ্ছে আমি তাকে বলবো যে তার মধ্যে মারাত্মক সংকীর্ণ এই ছেলেটা, কোনো প্রকার পারিবারিক শিক্ষা টিকা তার মধ্যে নেই এবং ধর্মীয় শিক্ষা থেকে যা পেয়েছে তা তো প্রকাশ করছেই। আমাদের এই ভারতীয় উপমহাদেশের সৌন্দর্য হচ্ছে ভারতীয় ধর্ম দর্শন। আপনি বৌদ্ধ ধর্মের দিকে তাকান, হিন্দু ধর্মের দিকে তাকান, এবং দেবদেবী তৈরি হয় এই উপমহাদেশের যেরকম ভাষা আমাদের নদীর মতো করে, প্রকৃতির মতো করে আমরা এই ভাষা উচ্চারণ করি। আমাদের অনেক ভাষা, অনেক শব্দ, এই উপত্যকার আমরা কিন্তু ব্রাউন, আমরা কালো, আবার অনেক ক্ষেত্রে আমরা ফর্সা, মিশ্র জাতি আমরা। এই দ্রাবিড় আপনি যদি দেখেন আর্য দ্রাবিড় তাদের এবং এই যে ইন্দো দ্রাবিড় আমরা যে গোষ্ঠীটা এই ভারতীয়, তো আমাদের দেবদেবী কীরকম হবে এখানকার, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম দর্শন। আপনি কেরালায় গেলে দেখবেন তাদের সকল দেবদেবী কালো। আবার আপনি কাশ্মীরের দিকে গেলে সেই কাশ্মীরি হিন্দুদের, বা আপনি হিমাচলে গেলে, আমি এই জায়গাগুলো ঘোরার সুযোগ আমার হয়েছে, আমি দেখেছি উপাসনালয়গুলো ভিন্ন ভিন্ন। তো কালী যদি কালো হয় অসুবিধা কোথায়? এই ফারাবীর বাবা মা খুঁজলে তারাও কালো। এবং এই ফ্রাস্ট্রেশনের কারণটা কি? হিন্দু ধর্মাবলম্বীদের দেবীকে এইভাবে গালাগালি করার মানে কি? এবং এই গালাগালির পরে যখন হিন্দু ধর্মাবলম্বীরা এই ফারাবীর নবীকে লুচ্চা ডাকাত বলে, তখন বলে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা একটু দেখুন তো ধর্মীয় অনুভূতি লঙ্ঘনটা করছে কে? এখানে ফারাবী হিন্দু ধর্মাবলম্বীদের কালীকে জিহ্বা বের করা, কালী সম্পর্কে সে পড়েছে, জানে। তো এইখানে এই ধরনের মন্তব্য বা এই ইসলামিক সন্ত্রাসী দ্বারা এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য, একটি ধর্মকে খাটো করে গালাগালি করা, এগুলোর কি কোনো বিচার বাংলাদেশে আগে হয়নি, এখনও হবে না? এরা এই ধৃষ্টতা দেখায় কীভাবে? এবং এই যে সাম্প্রদায়িক বক্তব্যের মাধ্যমে এই ফারাবীরা তাদের নবী আল্লাহকে কলুষিত করে, অন্যকে উদ্বুদ্ধ করে, প্ররোচিত করে তাদের নবী আল্লাহকে গালাগালি করার জন্য, এই দায়ভার কি তাদের উপরে যাবে? ধর্মীয় অনুভূতিতে আঘাতওয়ালারা কোথায় থাকবে? তারা কি নিজের ভালোটা বোঝেন না? যেভাবে হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানোর পরে গাজা উপত্যকা ধ্বংস করে দিল ইসরায়েল, এখন তারা কান্নাকাটি করে ইসরায়েল এটা কেন করলো? তো দায়টা কার? ফারাবী যে এই কাজটা করছে এবং অভিজিৎ রায়ের হত্যার সাথে সে যুক্ত বলে জেলও খাটলো, তো অভিজিৎ রায় হত্যা করার পরে হাজারো অভিজিৎ রায় তৈরি হয়েছে। এই দায়ভার নেবে না কেন? আর ইসলামিস্টরা কেন এদের এই ধরনের কথাবার্তায় প্রশ্রয় দেয়, উল্লাস করে? শেখ ফরিদ ভাই, আপনি যে বিষয়টা তুলে ধরলেন তার চাইতেও মারাত্মক খারাপ কথা বলেছে এই লোক। ধরে নিলাম
কালো দেখা যায়, তার কাছে কুৎসিত মনে হয়। কিন্তু আমার মা যদি কালো হয়, আমার মা তো কুৎসিত। আমার জেঠি কালো ছিল, আমার 2 জেঠি ছিল কালো, আমার মা সুন্দর। কিন্তু আমার জেঠি তো আমার মায়ের মতোই ছিল। তাদেরকে তো আমি মায়ের মতোই ভালোবাসতাম, বাসি। তাই না? কালোর সাথে কি সম্পর্ক? বাংলাদেশের তো 80% মানুষই কালো। ওই ফারাবি যে গল্পগুলো, ফারাবির চেহারা কি? আরবের খুরমা খেজুর? না ইউরোপের হোয়াইট? তাহলে এই কালো বলে তো সব বর্ণবাদী কথা বলেছে, ওটা রাখলাম। ধরে নিলাম কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায়, ধরে নিলাম এগুলো তো কাল্পনিক বিষয়। সে কি বলেছে এটা আমি আলোচনায় যাব না। তার চেয়ে মারাত্মক অপবাদ দিয়েছে। সে বলেছে যে হিন্দু নারীদের বিয়ে করবেন না, তারা হচ্ছে বহুগামী। এটা আমি মনে করি যে হিন্দুদের দেবী কালীকে অপমান করার চাইতে 1 কোটি গুণ বেশি অপমান করেছে, এবং সেটা ফৌজদারি অপরাধ। আমি তাকে ধর্ম অবমাননার মামলার চাইতে এইখানে এই যে এইরকম একটা ফালতু কথা এবং ভয়ঙ্কর কথা বলার জন্য তার অন্তত 50 বছর জেল হওয়া উচিত। আপনি কিভাবে বললেন যে একটা সম্প্রদায়ের মানুষ, তাদের নারীরা বহুগামী? মাদ্রাসার হুজুররা সবগুলোই তো হলো সমগামী, আমরা জানি তো। সবগুলো মৌলবী হয় ছোটবেলা বলৎকার হয়েছে, আর বড় হয়তো বলৎকার করে, আমরা কে না জানে এটা? আচ্ছা, যখন কেউ পরকিয়া করে, বহুগামিতা করে, সেইখানে কি না পুরুষ ছাড়া হয়? এই ফারাবির মতো বদমাইশ, জঙ্গি, হিন্দু বিদ্বেষী এবং মানবতা বিদ্বেষী, নারী বিদ্বেষী। শুনেন, কমরেড হায়দার আকবর খান রণ বলেছিলেন যে বাংলাদেশের মৌলবাদীদের যে চিহ্ন আছে তার মধ্যে অন্যতম চিহ্ন কিন্তু হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, বঙ্গবন্ধু বিদ্বেষ, মুক্তিযুদ্ধ বিদ্বেষ। বুঝলেন? হিন্দু, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ভারত বিদ্বেষ। এটা আমারও কথা না, আপনারও কথা না। এটা বলেছেন যে সমস্ত চিঙ্কুবামেরা ফাল পারেন, সেই চিঙ্কুবামদের আব্বা কি আব্বা হায়দার আকবর খান রণ। আমি জানি না তার পরিবার ওই কথাটা এখন বলে কিনা, এখন বলতে লজ্জা পায়। এখন এটা বলতে, কিন্তু হায়দার আকবর খান রণ যেটা বলেছিলেন বাংলাদেশের মৌলবাদীদের যে চিহ্ন, ফারাবিরা হচ্ছে তাই। এই বাংলাদেশে হিন্দু বিদ্বেষ চরম। আপনি আপনি অলরেডি আপনি এখন দেখতে পারতেছেন বাংলাদেশে দিনে দিনে কিভাবে মুসলিম মৌলবাদ বেড়ে চলছে। এই ফারাবিরা এটা নতুন কিছু বলে নাই। বাংলাদেশে আরেকটা কথা চালু আছে যে হিন্দুদের শরীরে গন্ধ করে, হিন্দুদের শরীরে বলে গন্ধ করে। আমার হিন্দু বাড়ির হিন্দু সামনে গন্ধ, হিন্দু, হ্যাঁ। হ্যাঁ, এটা কি জানেন আপনি? বলে। আমার সাথে খোদ কি বলবো, আর মানে বললে তো উপর দিকে থুদিল নিচের গায়ে যায়। আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার এলাকার বাইরের, আপনারা জানেন আমি মেডিকেল ট্যুরিজমের সাথে, বিজনেসের সাথে জড়িত, আপনি জানতেন। আমার সামনে গিয়ে বলেছে ভারতে ঢুকলে ভারত গন্ধ করে। আমি বলছি, কি গন্ধ করে? কয় হিন্দু হিন্দু গন্ধ করে। আলাপ শুনছেন? অথচ ওই লোকটা যখন যেখানে বসে কথা বলছে, তার আশেপাশে 2টা মসজিদ, তার আশেপাশে সুন্নি শিয়া মসজিদ, তার আশেপাশে ওটা হলো মুসলিম পাড়া। সেখানে বসে বলতেছে এই দেশ নাকি তার কাছে হিন্দু হিন্দু গন্ধ করে। আমাকে বলেছে। এটা যেমন অশিক্ষিত মানুষেরা বলেছে, তেমনি MA পাশ করা লোক আমার সাথে গিয়ে এই কথাটাই বলেছে। আমার 20 বছরের এক্সপেরিয়েন্স, মানে 15 থেকে 20 বছরের এক্সপেরিয়েন্স মেডিকেল ট্যুরিজমের, আমি এগুলো জানি। তো এই ফারাবিরা এটা নতুন কিছু বলে না, অথচ হিন্দু নারীকে গন্ধ করে, আবার হিন্দু নারীকে রেপ করার জন্য, একটু সঙ্গম করার জন্য পাগলা কুত্তার হয়ে মতো সারাদিন করে। যে ফারাবি বলেছে যে হিন্দু নারীরা বহুগামী হয়, তাহলে আমাদের অন্য জেলার কথা বললে মানুষ মাইন্ড করবেন। অনেকে বলবে ভাই সবসময় অন্য জেলার উদার, নিজের জেলার এত গল্প করো, নিজের জেলা নিয়ে বলো না কেন? তাই আমার জেলা দিয়ে বলি। জামালপুর জেলায়, পুরো জামালপুর জেলা বলছি, কোনো এলাকার নাম কিন্তু বলি নাই, পুরো জামালপুর জেলায় আমরাও তো এক সময়, আমাদের এক বন্ধুর বাবা ছিল, নাম চুন্নু কাকা, বলতো আমাদেরও যৌবন ছিল। তা আমারও তো যৌবন ছিল বা আছে এখনো, নাকি বুঝি তো কিছু। যতগুলো পরকিয়া করার লোক দেখেছি সবগুলি তো 95 থেকে 98% মুসলমান নারী পেয়েছি। এমনকি আমার এলাকায় একজন লোক আছে জামাত করে, জামাতের নেতা, তার মা হইল বহুগামী ছিলেন। কেউ প্রমাণ চাইলে, কেউ আবার বললেন না যেটা বানাই সুতুর বুতুর করেন না, প্রমাণ চাইলে কিন্তু নাম সহ বলবো। তখন যেন বললেন না নাম ফাঁস করছি। জামাতের নেতার মা ছিল বহুগামী, এবং সে 20 বছর যাবত তার বহুগামীতে আমরা দেখেছি, জামাতের নেতার মা। তাহলে ফারাবি যে বললো, আর আমাদের এলাকায় আরেক মৌলবী ছিল, ওয়াজ করে বেড়াইতো, তার 2 মেয়া ছিল, এখন বললে লজ্জা লাগে। আমাদের এলাকাতে ভাড়া থাকতো, 20 টাকা দিলে শুয়ে পড়তো। তো ওটা কি হিন্দু ছিল? আমার এলাকা হিন্দু পাড়া, আমার ঘরের সামনে ছিল হিন্দু কলোনি, হিন্দু পাড়া।
মানে এখানে বলা ঠিক না। আমি আমার এলাকার সার্চ করে, একটা সময় থাকে মানুষের অনেক কিউরিসিটি থাকে, পুরো সার্চ করে 2-3 জন নারী পেয়েছিলাম, মহিলা যারা পরকিয়া করে, মানে বউগামী। আর যত পরকিয়াগিরি করতে দেখছি সব তো মুসলমান ছিল। যে ফারাবি যে মিথ্যা কথাটা বললো, বদমাইশি করার তো একটা মানে কতটুকু জঘন্য ভাষায় কথা বলেছে। এই ফারাবির যোগ্যতা আছে? এই হিন্দু মহিলার পেশাবের যোগ্যতা আছে নাকি? ওরা জানে ও যে কথাটা বললো কি বলছে তারা। আমি মনে করি হিন্দুদের কালী দেবী, শুনেন, কালী, আমাদের ওখানে কালী মন্দির আছে। ইভেন আমার 2জন টিচার ছিলেন, আমার আরো বেশি কষ্ট লাগছে এই কথা বলার পরে। এ বদমাইশ, আমার টিচার ছিলেন আমার কিন্ডারগার্টেন স্কুলে, অলকাদি, অরুণাদি। একজন ছিলেন সুন্দরী, খুবই সুন্দরী, আরেকজন ছিলেন কালো। আমরা বলতাম, আমরা মূর্তি পূজা দেখতাম, আমরা বলতাম যে আপা হচ্ছে আমাদের দুর্গা, অরুণাদিকে আর অলকাদিকে বলতাম আমরা মা কালী। এটা আমার ক্লাস, আমাদের এলাকার সবাই জানে, তারা সবাই জীবিত আছে, যাদের নাম বললাম, আমি যাদের কথা বললাম সবাই জীবিত আছে। আমাদের শ্রদ্ধা, আমরা দেখলেই অরুণাদিকে দেখলে ভাবতাম হ্যাঁ মা দুর্গা। আগে তো জানেন যে মন্দিরে হিন্দুর চাইতে মুসলমান যাইতো 4 গুণ বেশি, এটা আপনারা জানা থাকার কথা। মেলাতে এখনো চুরি করছে, পশ্চিমবাংলায় তাই হয়। পশ্চিমবঙ্গে না, বাংলাদেশের কথাই বলছি। যে ছেলে মেলা আসলে 7 দিন চুরি করে, চুরি করতো, চুরি ওই যে খেলায় যা যা, মেলায় যা যা পাতা হইলো চুরি করতো, সেই ব্যক্তি ওকে মেলায় যায় হারাম। আমার হাসি আসে এখন মনে হইলে। যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা আমার সেই টিচারকে আমরা দুর্গা দি বলতাম, মা কালী বলতাম, মা দুর্গা, মা কালী বলতাম। একটা মানুষ কালো হলে কি সমস্যা? আমার এক মামি কালো, আমার মামা কালো, আমি কালো, কি যায় আসে? কালো হলে কি সমস্যা? আবার এরা এবার বেলালের নিয়ে বলে হজরত বেলালকে, হাবশি গোলামকে ইসলাম তার মর্যাদা দিয়ে সম্মান এনেছে। এই হারে হারাম দাদারা বলে। আচ্ছা, ওই যে আরেকটা আছে না, 1.5 ফুট একটা হনুমানের শিবপাঞ্জির মতো দেওয়া যায়, মৌলবী ওয়াজ করে 1.5 ফুট শিবপাঞ্জির মতো, কালাই রঙ করে তারি। ওরে কি কমো আমি? ওরে কি বলবো বলেন? ওরে কি বলবো আমি? ও কি বুঝে? ও জাকির ভারতীয় ভাই, দর্শন কি বুঝে? এই ফারাবি এই নির্বোধ ইসলাম ধর্মের দর্শনই জানে না। ও না তো এখন ইসলামী একটা বিষয় দর্শনই তো আছেই শেখ ফরিদ ভাই, ইসলামে কোনো নারী পয়গম্বর নাই, নারী নেতা নাই, তো এরা কিভাবে এই সৌন্দর্য মেনে নেবে যে ভারতের বিশেষ করে বাঙালি হিন্দুদের দেখেন দেবদেবী, দেবী এত এত দেবী, এই সরস্বতী, আপনি দেখেন দুর্গার কথা আছে, কালী শক্তির দেবী, তো দুঃখিত, তো এরকম তো অনেক দেবী রয়েছেন। এই যে দেবীদের অবস্থান, এটা তার তো মেজাজ খারাপ হবেই। শুধু তাই না, আহ, বৈদিক দর্শনে বলেছে শাসন ক্ষমতায় 4 ভাগের 1 ভাগ নারীকে দিতে হবে। পৃথিবীর একমাত্র ধর্ম, গর্ধবের এটা জানেই না। বৈদিক দর্শনে নারী হচ্ছে একটা প্রতীক। বৈদিক দর্শনে নারী পুরুষ নাই, বলা হয়েছে আত্মা, সোল হুম, সোল বলা হয়েছে। ওইখানে বলা হয়েছে যে আপনার অহম ব্রহ্মাস্মি কেন বলেছে সবাই ব্রহ্ম, সবাই বিধাতা, শক্তির রূপ। মা কালী মানে নারী নয়। আর ভগবান রাম মানে, আর দেখেন এরা যে ওইটা বলে, যেখানে যে ধর্ম, আপনি দেখেন নেপালে গৌতম বুদ্ধের চেহারা এক, ভারতে গৌতম বুদ্ধের চেহারা এক, ইন্দোনেশিয়া গৌতম বুদ্ধের চেহারা এক, জাপানে গৌতম বুদ্ধের চেহারা। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকে যার যার সংস্কৃতি অনুযায়ী চিন্তা ভাবনা করবে, তার মতো করে ভাববে। আপনি যখন জাপানে যাবেন বুদ্ধিস্ট, তখন গৌতম বুদ্ধের নাক বোসা পাবেন। গৌতম বুদ্ধের কি নাক বোসা ছিল? এশিয়ানরা কোনোদিন নাক বোসা হয়? তাহলে এটা তাদের বুঝতে হবে। মোহাম্মদ বাংলাদেশে এলেও ভাত খাইতো, এখানে ভাত আমরা যেরকম আল্লাহ কল্পনা করি, আল্লাহ কল্পনা করতে গিয়ে কিন্তু পুরুষ হিসেবেই তাকে কল্পনা করি। না, এরা আপনি করতে হবে। শোনেন, আরবেরা ছিল অসভ্য, বর্বর। হ্যাঁ, কাব্য প্রতিভায় তারা ছিল। আমি আরবি সাহিত্যের প্রচুর পড়ালেখা করেছি। আরবি কবি হিসেবে তারা পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের, ওগুলা কিন্তু বলবে না। এই বদেরা ইসলামের আরবদের কবিতার কথা বলো না, বললেই তো সব ফাঁস হয়ে যাবে। আরবদের ছিল প্রচন্ড রকম কাব্য প্রতিভা, কিন্তু এরা ছিল বর্বর, অসভ্য, পুরুষবাদী। তো তাদের কাছ থেকে তো ওইটাই আসবে। আর ভারত হচ্ছে একই সাথে নাস্তিক্যবাদী, ভারতের দর্শন, বৈদিক দর্শন একই সাথে নাস্তিক্যবাদী, একই সাথে সে ঈশ্বরবাদী, একই সাথে নিরীশ্বরবাদী, একই সাথে নারীবাদী, একই সাথে পুরুষবাদী। এখানে নারী পুরুষ হচ্ছে শক্তির প্রতীক। এখানে নারী মানে নারী নয়,
পুরুষ মানে পুরুষ নয়, এরা নির্বোধরা যেমন মনে করে। যেমন শিবলিঙ্গ নিয়ে এরা তিরস্কার করে যে এই মানে শিবলিঙ্গ ভেবেই আমি জানি না, শিবলিঙ্গ দেখে বোধহয় জেলাস হয় যে ওই পাথরের দিকে তাকায়, নিচের দিকে যখন তাকায় তখন তো সকল মানে যে যৌনতা যেভাবে কেন্দ্রিক যারা আহা, হতাশাগ্রস্ত পুরুষরা ধারণা যে আমারটাই সবচেয়ে বড়, মানে এটা এটা বিক্রি মানে ইয়ে করে আর কি। তো তখন শিবলিঙ্গ দেখে বোধহয় জেলাস হয়। একটা জিনিস হচ্ছে যে এই যে ঘৃণাটা ছড়ায়, আরে ভাই যদি যেখান থেকে তোর সৃষ্টি জ- নারী পুরুষের জননাঙ্গ, সেটা যদি কেউ পূজা করে তোর সমস্যা কোথায়? না না, মানে আপনি আপনি দেখেন, এটা তো প্রকৃতি বই, গর্ধবেরা জানেই না। নারীর নারীর অঙ্গ পূজা করা, যে কোনো অঙ্গ বা শিবলিঙ্গ বলুক, এগুলো তো হচ্ছে প্রকৃতি হিসেবে বলা হয়েছে, এগুলো প্রাকৃতিক চিহ্ন। এরা তো 72 হুর ছাড়া কিছু বুঝে না। এদের কাছে ভাই মাদ্রাসার বাচ্চাদের, ছেলেদের পশ্চাৎদারি নিরাপদ না। তো এরা কি বুঝবে? এরা নিজের সন্তান, নিজের মা মেয়েকে এরা মনে করে যে বস্তু, ভোগের বস্তু। এই যে আজকে পড়েন নাই যে একজন পিতা তার কন্যাকে, কালকের নিউজে পড়েন নাই, একজন পিতা তার সন্তানকে মেয়েকে দর্শন করে প্রেগনেন্ট বানিয়ে ফেলেছে। কত অসভ্য! এই আরবের দর্শনটা মাথায় এখন বললে, এই ফারাবির কথা যদি প্রটেস্ট করতে যাই, আমাদের তো বানায় ফেলবে আমরা অধার্মিক। কিন্তু এই কথা তো কথায় আনে। আপনি যখন একজনকে শুয়োর বলে গালি দিবেন, তা আপনারা তো সে পাল্টা গালি দিবে, এটাই স্বাভাবিক। আপনাকে সেভাবে গালি দিবে। এরা তো ভারতীয় দর্শন সম্পর্কে কিছুই জানে না। আরে ভাই, ভারতের হিন্দুরাই ভারতীয় দর্শন এবং সাহিত্য, ভারতীয় ধর্ম সম্পর্কে জানে না। এটা অপ্রিয় হলেও সত্য। আবার হিন্দু বন্ধুরা মাইন্ড করেন না, কারণ আমি দেখেছি আপনারা বেশিরভাগ ওই বাংলা পড়ে সংস্কৃতি নিয়ে আসেন অনুবাদ, আর নাহলে ইংরেজি থেকে আপনারা অনুবাদ করেন। আমি কিন্তু আপনাদের চিনি, সেটা অন্য বিষয়। তো হিন্দুরাই ভারতীয় দর্শন সম্পর্কে জানে না। ওই পারাবি যারা বলৎকার হয়েছে এবং বলৎকার করে, তারা কি জানবে? যারা শিখেছে যে পৃথিবীর মানুষকে ঘৃণা করো। পৃথিবীতে এই ফারাবিরা শিখে আসছে, তারা হলো সুপিরিয়র, তাদের সে বড় কেউ নাই। এবং মিথ্যা বলা জায়েজ, তাদের হত্যা করা জায়েজ, সবকিছুই তারা বৈধ মনে করে, এমনকি তারা গণিমতের মাল বানায়। তাহলে তাদের আপনি দর্শনকে মা কালী, মা দুর্গা বা দুর্গা দেবী, কালী দেবী, সরস্বতী, এদের কি বুঝাবেন? এদের সকল সৃষ্টিশীল, মননশীল সবকিছুই এই ধর্মে নিষিদ্ধ। এইখানে হইলো শুধু আপনি বলৎকার জায়েজ, আর হইলো আপনি মৌলবীদের সাথে থাকবেন, কাটবেন, মারবেন, তারপর চালায় বেহেশতে চলে যাবেন। মৌলবী মারলেও চালায় বেহেশতে চলে যাবেন। তারপর 72 হরি। এইখানে যৌনাঙ্গ পূজা করলে তার মানে কামরূপ কামাখ্যায় যখন নারীর যোনি পূজা করে, এদের খুব খারাপ লাগে। কিন্তু মরার পরে 72টা যোনি না চিত্র হয়ে পড়ে থাকবে মামুনুল, ওইটা খুব আরাম পায়। 7 4 বিবি, ঠিক আছে, 7 4 বিবি, 72 76, ওইটা খুব ভালো লাগে। এরা জানে না যে নারীকে বৈদিক সাহিত্যে, বৈদিক ধর্মে, বৈদিক দর্শনে নারীর যে মর্যাদা দিয়েছে, এটা তার ধারণা আছে যে নারী হচ্ছে দেবী। নারীকে দেবীর সাথে তাকে পূজা করলেও ভগবানকে পূজা করা হয়। তাকে ভগবান জন্ম নিতে চায়। এখানে হিন্দু সনাতন বৈদিক দর্শনে আপনাকে পয়দা হতে হবে, আপনাকে মুক্তি পাইতে গেলেও আপনাকে সেই পথে আসতে হবে। এটা তার এদের ওটা বোঝানো যাবে না। কারণ ওই যে ডক্টর বলেছেন যে এক কিতাবের পাঠক থেকে সাবধান। আমরা তো সব কিতাব পড়ি, আপনিও পড়েন, আমিও পড়ি। আমরা হিন্দু পড়ি, হিন্দু ধর্ম পড়ি, হিন্দু ধর্ম তো আসলে না, সনাতন ধর্ম পড়ি, ইসলাম ধর্ম পড়ি, বৌদ্ধ ধর্ম, কোন ধর্ম পড়ি নাই? কোন ধর্মটা যেটা পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বেশি, এমনকি যেগুলো প্রচলিত নয়, সেগুলো আমরা পড়ি। আমরা তো জানি ধর্মের মূল বিষয় কি। এদের আপনি ধর্মের সংজ্ঞা দিলে তখন তারা চিৎকার করে উঠবে। মোহাম্মদ এদের এমন কিছু মাথা মগজ নষ্ট করে দিয়ে গেছে যে এরা ওই যৌনতা ছাড়া আর কিছু বুঝতে পারবে না। কত বড় ইতর, কত বড় অসভ্য, কত বড় নারী বিদ্বেষী, কত বড় হারামি, কত বড় মূর্খ, কত বড় পিশাচ, কত বড় অসভ্য হলে বলতে পারে যে হিন্দু নারীদের বিয়ে করেন না, হিন্দু নারীরা বউগামে। আর তোরা করতে কইছে কারা হিন্দু নারী বিয়ে? তোর কাছে বিয়ে বসবো নাকি হিন্দু নারীরা? হিন্দু নারীরা তোর কাছে বিয়ে বসবো? গর্ধবের বাচ্চা গর্ধব, তোর কাছে যাবে হিন্দু নারীরা ওই ফারাবির কাছে বিয়ে বসার জন্য পয়সা আছে নাকি? এরা জানে যে এরা এখন অনেক কিছু আছে, বলা যাবে না, সেন্সর থাকে বা উচিত না আমাদের। অনেক কিছু বললে অনেক কিছু ঘইটা যাবে। আপনি অলরেডি বলেছেন যে আপনি ধর্ম নিয়ে সমালোচনা করবেন না, করতে চান না। কিন্তু এই যে এরা খোঁচাখুচি করে, হিন্দুরা, বাংলাদেশে হিন্দুরা প্রতিবাদ করতে পারবে না। আজকে যদি আইসাকে নিয়ে শুধু কথা বলেছিল যে মোহাম্মদ 6 বছরে তারা বিয়ে করছে, এর জন্য খুনো হয়ে গেছে। আর হিন্দুদের দেবী কালীকে এইভাবে কথা বললো, যারা তাকে মা হিসেবে তুলনা করে, তারে কালো বললো, ছোট বললো। আমি ওইটা হিন্দুদের ধর্মের ব্যাপার, কিন্তু আপনি একটা সম্প্রদায়ের নারীকে কিভাবে বললেন তারা বহুগামী? এটা তো ফৌজদারি অপরাধ, দুইটাই ফৌজদারি অপরাধ। কিন্তু এটা আর অমানবিক। আপনি তো রাষ্ট্রীয় ভাবে মামলা হওয়া উচিত, কেউ না কেউ মামলা করা উচিত। হিন্দু নারীদের আসলে ওকে শোনিতে নাড়ে চাড়ে ওর আসলে যেটা প্রাপ্য, নিশ্চয়ই কেউ না কেউ সচেতন হবেন। শেখ ফরিদ ভাই, হিন্দু বিদ্বেষ থেকে আসলে এই জিনিসগুলো ঘটে, এবং এই ইসলামিস্টদের এই যে আপনি দেখলেন
এদের কথা আর কি বলি, এদের 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 ওস্তাদ হয় ল্যাংটা সুলেমান। মানে এরা তো জননাঙ্গ নিয়ে মানে চিন্তায় থাকবেই, এরা তো হতাশায় থাকবেই, সারাদিনই। কারণ সেই লোক আবার একই ল্যাংটা সুলেমান পিনাকি 3 ইঞ্চি হিসাবে স্বীকৃত। তো যাই হোক, এটা আসলে এরা এরা এগুলো ডিজার্ভ করে। আমরা একদম শেষের দিকে একটা জিনিস দেখাই, শেখ ফরিদ ভাই, ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ থেকে ক্রিকেটে খেললো না বাংলাদেশ, এবং ভারত যেভাবে মানে ক্রিকেটে, এটা তো আমি জাস্ট অবাক হয়ে যাই। দেখেন তাদের স্কোর, ইংল্যান্ডের বিরুদ্ধে 20 ওভারে 253 রান করেছে 7 উইকেটে ভারত। মানে এই টি-20 গুলো কি হচ্ছে ভাই, ভাই 253 রান করা, তো সেটা চেস মানে দৌড়াচ্ছিল ইংল্যান্ড 246 রানে, 7 উইকেটে তারা হেরে গেছে, অর্থাৎ ভারত 7 উইকেটে জিতেছে। এই যে ভারতের একের পর এক জয়, আম, একদিকে ইরান মাইর খাচ্ছে, ওইদিকে মানে চতুর্দিকে ইসলামিস্টরা হতাশার মধ্যে আছে। ভারত একটু হারলে টারলে যা একটু আনন্দ পেত, পাকিস্তান বাবা তো প্যাকেট হয়ে এই ক্রিকেট নিয়ে যে উন্মাদনা, এদের ঘৃণা, সেখানে যে এরা পরাজিত হলো, এটা নিয়ে আমাদের বলে যদি শেষ করতেন আজকে শোটি। আপনি ঠিকই বলেছেন, কিন্তু এরা কিন্তু একটা কাজ করেছে সেদিন, সেটা আপনাকে আমি মনে করাই দিই, আপনারা জানেন, মনে করে দিই। ক্রিকেট জুয়া খেলতে কিন্তু ভুল করে না, ওই দিন কিন্তু ওই ভারতের পক্ষে জুয়াটা ধরেছিল এই বাঙ্গু মুমিনেরা, ইংল্যান্ডের পক্ষে কিন্তু ধরে নাই, ঠিক আছে? ক্রিকেট জুয়াতে কিন্তু ওই দিন ভুল করে নাই তারা, এই ভুলটা আজকে তারা আজকে করে ছিল নাই। এটা, ইংল্যান্ড হ্যাঁ, ওই তো, ভার্সেস। হ্যাঁ আমি হ্যাঁ, বলি, যখনই এই যারা ক্রিকেট জুয়ারি, বাংলাদেশ, ভারতের কথা আমি জানি না, বাংলাদেশের অলি গলি মসজিদের ইমাম আছে না, মসজিদের ইমাম পর্যন্ত এখন ক্রিকেটের জুয়া খেলে, মসজিদের খাদেম শুধু খেলে না, শুধু আবার টাকা লাগায়। মানে মসজিদের ইমাম, আমি আপনি বিশ্বাস না আমি চাইলাম প্রমাণ দিয়ে দিতে পারি, আপনি আপনার এলাকায় খোঁজ নেন, আপনার এলাকায় তো পাবেন না। মসজিদের ইমাম খাদেমেরা ক্রিকেট জুয়াতে টাকা লাগায়, তাও কি জানেন? ভারতের পক্ষে, কোনোদিন তো পাকিস্তানের পক্ষে লাগায় না। এই যে খেলাটা হলো ওই দিন কার পক্ষে ছিল খেয়াল করেন তো, কারা তখন? ইংল্যান্ডের পক্ষে, সব ভারতের পক্ষে জুয়া খেলেছিল। আপনি গিয়ে দেখেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এরা ভারত বিরোধী। বাংলাদেশের মানুষ হচ্ছে, ওই সাইফুল বাতিন টিটু লিখেছে, বাংলাদেশের মানুষ, মুসলমানরা হচ্ছে কনফিউজড জাতি। আসলে তা না, এরা হচ্ছে একই সাথে কনফিউজড, একই সাথে ভণ্ড এবং বদমাইশ, একই সাথে মূর্খ তারা। কারণ তার জন্যই তারা এই আচরণগুলো করে। এদের দেখবেন এরা মানসিক রোগী। ওই যে চাইনিজ গভর্নমেন্ট বলছে না যে ইসলাম ইজ এ মেন্টাল ডিজিজ, সরি মেন্টাল ইলনেস, এরা হচ্ছে সেই মেন্টাল, সেই ইলনেস এদের ধরে ফেলেছে, এই রোগ এদের ধরে ফেলেছে। এরা দেখবেন যা বলে তাহা করে না, যাহা করে তাহা বলে না। এরা বলতেছে ভারত ভালো না, আচ্ছা ভারত ভালো না, ভারতের সাথে চললো না, আসাদ খুব খারাপ, তাহলে আসাদের সাথে আমি থাকবো কেন, আসাদের ধারে কাছে যাবো কেন? কিন্তু এরা দেখবেন আবার ওই আসাদের কাছে, আসাদ ভালো না, আবার আসাদের কাছেই যাবে, আসাদের কাছে বলবে ভিসা দাও, আসাদের বলবে চাইল দাও, ডাইল দাও, আকাশপথ দাও, পানিপথ দাও, মানে সবকিছু দাও, পারলে হাঙ্গাও করাই দাও। মানে এরকম হলো তাদের চরিত্র। এরা দেখেন কিরকম একটা, আর ভারতের দেখেছেন তো ঘটনা, ভারতে যে এত খোমেনিবাদী আছে এটা আমরা জানতাম না। এই ইরানে যদি আক্রমণ না হইতো, তাহলে ভারতের ভিতরে সিংকুবামের সাথে সাথে এই শিয়া মুসলিমদের মনে করেছিল ভারত যে এরা বোধহয় ভারতের জন্য ভালো। কিন্তু প্রিয় ভারতবাসী, এই কোনো শিয়া মুসলমানরাও আপনাদের, তারা বলেছে তাদের সুপ্রিম লিডার খোমেনি বাস করে ভারতে, ভোট দেয় ভারতে, খায় ভারতে, পরে ভারতে, গীত গায় খোমেনির। তখন খোমেনির, যে খোমেনি হলো আলট্রা ফ্যাসিস্ট, তার তার নিধন বা তার হত্যা বা তার উপর আক্রমণ, তার দেশের উপর আক্রমণ, বৈধ না অবৈধ সেটা অন্য কথা। কিন্তু এই যে আলট্রা, সে যে আলট্রা ফ্যাসিস্ট, এই খোমেনি যে একটা আলট্রা ফ্যাসিস্ট, এই ব্যাপারে তো কারো সন্দেহ নেই, এই ব্যাপারে তো কেউ সন্দেহ করতে পারে না। কিন্তু আমরা কি দেখলাম, এই আলট্রা ফ্যাসিস্টের পক্ষে প্রত্যেকটা মানুষ কিভাবে কথা বললো আপনি দেখেছেন। সবচেয়ে মজার বিষয়, সিংকুবামেরা বেশি ফালাফালি করেছে এই এই খোমেনির কারণে। আপনি দেখেন বাংলাদেশে মিছিল করেছে বিএনপি, যে ইরানে হামলা কেন, তারেক রহমান জবাব দে, বিএনপি জবাব দে। আর ভারতের সিংকুবামেরা কি করেছে, মোদি কিউ তুম চুপ হো, মোদি কিন্তু চুপ হো। আচ্ছা, ইরানে হামলা করছে ইসরায়েল, আমেরিকা, দুবাই আর সৌদি আরবের পৃষ্ঠপোষকতায়, তাদের সুপারিতে, তাদের টাকায় খরচে। মোদি এখানে কি দোষ করলো? পাকিস্তান দিল ঘাঁটি, পাকিস্তান দিল এয়ার বেস, পাকিস্তান দিল আপনার সৈন্য সৌদি আরবে, দোষ হয়ে গেল নরেন্দ্র মোদীর। অদ্ভুত ব্যাপার, বামেরা আর এই জায়গায় যে মুসলমানরা এক হয়ে গেল কিভাবে আমরা বুঝে উঠতে পারি, আমি এই দর্শনটাই বুঝি না। 180 ডিগ্রি উল্টা, অর্থাৎ বিষয়টা এরকম যে আপনি আর মামুনুল এক হয়ে যাইতেছেন, মানে আপনি আসাদ নূর আর এই যে মোল্লা মামুনুল অথবা চরমনাইয়ের পীর
এক বিষয়ে একমত হয়ে যাইতেছেন, এটা একটু সন্দেহজনক না? হয় চরমোনাই আপনার মতো, আর নাহলে আপনি চরমোনাইয়ের মতো, অথবা দুইজন একই। মানে একটা মানে কিভাবে ব্যাখ্যা করব? ভণ্ডামির একটা সীমা আছে। যাই হোক, আমরা বাংলাদেশের প্রসঙ্গে এবার ফিরে আসি। আপনি যে বিষয়গুলো দেখালেন, এখানে দেখেন যে চরিত্রগুলো দেখাইলেন, কে কার সাথে চলাফেরা করে সেই ছবিগুলো দেখাইলেন। আর এই দেশের মানুষগুলো মানসিকভাবে বিপর্যস্ত, অসুস্থ। কারণ যখন একটা দেশে বিনোদন না থাকে, শিক্ষা না থাকে, শিল্প না থাকে, সাহিত্য না থাকে, সংস্কৃতি না থাকে, গান না থাকে, নাটক না থাকে, নৃত্য না থাকে, মানুষগুলো তো অসুস্থ হবেই। এখানে কালচার বলতে বোঝায় ওয়াজ, এখানে কালচার বলতে বোঝায় মসজিদ বানাও, এটা হলো কালচার। এটা তো হইল না, এইভাবে তো একটা দেশ চলতে পারে না। তো এইখানে তারা এরকম অসুস্থ হবেই। এই ফারাবিরা কিন্তু এরকম হইতো না যদি বাংলাদেশে এখন শিল্প, সাহিত্য, সুকুমার সব প্রবৃত্তিকে চর্চা করার সুযোগ দেওয়া হতো। আপনি দেখেন এখানে কোনো কালচারাল সেন্টার নাই, কিছুই নাই, সব বন্ধ। আপনি আপনি দেখেন যেই দেশের এমপি, আজকে হয়তো আপনি ওটা মিস করে গেছেন বা আপনি খেয়াল নাই, এই দেশের একজন এমপি বলেছে, মৌলভীবাজার কোথাকার, যে পুলিশ মারা নাকি ফরজ হয়ে গেছিল। কোন দেশে বাস করেন আপনি? একটা দেশের এমপি এই কথা বলতে পারে? আরে ভাই, কেউ বললেও, অপরাধ করলেও কেউ স্বীকার করে না, বলবে না 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 মুঝে তো মালুম নেই, কুছ নেই জানতা হুঁ, করে বলে না। আর এরা স্বীকার করে, তার মানে বুঝতে পারছেন তো এই দেশটা কোন দিকে চলে গেছে। আমার দেশ, আমার এই বাংলাদেশ নিয়ে আমি খুবই চিন্তিত। হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু আমি বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বাংলাদেশের গান, বাংলাদেশের নাচ, বাংলাদেশের মানুষের মগজ নিয়ে আমি চিন্তিত আছি, খুবই চিন্তিত। এই দেশটা কোন দিকে যায়? কোনো ক্রিটিক নেই বাংলাদেশে, একটা মানুষও ক্রিটিক হিসেবে কথা বলে না, সবাই কারো না কারো পক্ষে থাকে, কারো না কারো পক্ষ নেই। এটা তো হবে না। আপনাকে যেই দেশে ক্রিটিক জন্ম না নিবে, যেই দেশে সমালোচক জন্ম না নিবে, সেই দেশে তো স্বাধীনতা বিরোধী এবং মৌলবাদীরা বিরোধী দল হবেই, সরকারি দল হবেই। এই দেশকে মিলেমিশে বাংলাদেশের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক যে ব্যক্তিত্ব, তারা সকলে মিলে এই দেশটাকে ধ্বংস করবে। তার একটা চরিত্র আপনি দেখিয়েছেন, ওই যে কাটপিস মেহেদিকে দেখালেন আপনি। এরকম কাটপিস মেহেদি না, দেখবেন বাংলাদেশের যত চলচ্চিত্র শিল্পের লোক আছে সবগুলোর যদি জিজ্ঞেস করুন তোমার প্রিয় ব্যক্তিত্বকে, কি বলবো জানেন? কব হজরত মোহাম্মদ। আর যে ব্যক্তির প্রিয় ব্যক্তিত্ব হজরত মোহাম্মদ, সে না আছে কেমনে, সে গান গায় কেমনে, সে সে সঙ্গীত লেখে কেমনে, নাটক করে কেমনে, ফাইজলিমি করার জায়গা পায় না। ভারতের কয়জন নায়ক নায়িকা বলছে আমার প্রিয় ব্যক্তিত্ব রাম বা আমার প্রিয় ব্যক্তিত্ব কৃষ্ণ? আপনি একটা লোক পাবেন, নট এ সিঙ্গেল ম্যান, কেউ বলবে না যে তার প্রিয় ব্যক্তিত্ব রাম, কিন্তু সেটা তাদের ভগবান, তারপরেও বলে না। কিন্তু বাংলাদেশে দেখবেন সব, মানে এই দেশে আপনার ওই যে ময়ূরী, ওই যে মেহেদির যে নায়িকা ছিল ময়ূরী, এই ময়ূরীও দেখবেন যে বলে যে ৩ চিল্লায়, সে চিল্লাতে যাবে। এই হলো এই দেশের চরিত্র। এই দেশের যে সেক্টরে যাবেন, আমি এই দেশের কোনো ভবিষ্যৎ দেখতেছি না। আপনি যে শিরোনাম দিয়েছেন, আজকের শিরোনাম নিয়ে একটা কথা বলে শেষ করে দেই। জামাতিদের আসল চরিত্র বের হবেই, ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড। বিশেষ করে এই কথাটা গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় এটা প্রচারিত হয়েছিল। আমরা দেখেছি বামেরাও এদিক সেদিক করতো, আর বিএনপি তো বলতোই যে আমরাও তো চাই স্বাধীনতা বিরোধীদের বিচার, কিন্তু বিচার ঠিক হয় নাই। এমনকি আমরা অনেক বামপন্থীদের এই সমস্ত কথা বলতে শুনতাম, কিন্তু ল্যাঞ্জা থাকে না, ল্যাঞ্জা প্রকাশ হবেই। যে ব্যক্তিটি এক সময় বলেছিল যে জামাতের আমির, জামাতিরা হচ্ছে ভালো লোক, জামাতিরা হচ্ছে এরা হলো ভালো মানুষ, তারা আমরা কিন্তু এইবারও দেখেছি নির্বাচনের সময় বলছে যে এরা রাজাকার। এতদিনে মনে পড়ছে, তখন মনে পড়ে নাই। এদের আসলে চরিত্র নাই, এদের চরিত্র ওই যে মেজর আখতারুজ্জামান রঞ্জনের মতো, ওই জামাতি রঞ্জন মেজর এখন হয়ে গেছে তার মতো। এরা কখন কি বলবে নিজেরা জানবে না, এরা নিজের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত। ভারত বিরোধিতা, মুক্তিযুদ্ধ বিরোধিতা, বঙ্গবন্ধু বিরোধিতা, নারী বিদ্বেষ, এগুলো থাকবে। আওয়ামী লীগ বিরোধিতা এই দেশে থাকবে, কারণ এই দেশে মানুষকে পরিকল্পিতভাবে মৌলবাদী করে তোলা হচ্ছে, যাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে একটি গেম খেলা হয়। শেখ হাসিনার ২৪ আগস্টের ৫ই আগস্টের যে তার যে সরকার পতন ঘটিয়েছে, এটা এখানেই শেষ হবে না। সেই শক্তি এই দক্ষিণ এশিয়ার মধ্যে, বিশেষ করে বাংলাদেশ অঞ্চল অস্থিতিশীল করে তুলবে। আপনি দেখেন আফগানিস্তানের যুদ্ধ হয়েছে, এখন মিডল ইস্টে চলছে, রইল বাকি বাংলাদেশ। মানে বাংলাদেশের দুইটা জিনিস যে কোনো সময় হবে। একটা, আজকে থেকে ৩০ বছর যাবতীয় শুনতেছি যে পৃথিবীতে সবচেয়ে বড় ভূমিকম্প যেটা হবে বাংলাদেশে, এবং ঢাকা শহর ৩০ ফিট পানির নিচে ডুবে যাবে। আর একটা ঘটনা হলো, আরেকটা নাকের ডগায় ঘুরতেছে, সেটা হলো যে কোনো সময় বাংলাদেশে যুদ্ধ ময়দানে পরিণত হবে। এই যুদ্ধের ময়দান আমাদের যে কোথায় নিয়ে যাবে সেটা আমরা কেউ জানি না। আমাদের বুদ্ধিজীবীরা নীরব, আমাদের সাংবাদিকেরা দালালি করে পা চাটতে, এক সময় জামাতের পা চাটে, এক সময়
তারেক রহমান আমাদের মুস্তাকা প্রধানমন্ত্রী পাচাটে, সুতরাং আমি আমাদের ভবিষ্যৎ অন্ধকার দেখতেছি। কারণ যেখানেই মোল্লা আর মিলিটারি উত্থান ঘটেছে সেই দেশটা পাকিস্তান আর আফগানিস্তান হয়ে যায়, আমরা সেটা দেখেছি। Right. অনেক ধন্যবাদ। একটা জিনিসে আমি লোভ সামলাইতে পারলাম না, এই বিষয়ে মন্তব্য করতেই বলবো। কালাপাঠা যাকে আপনি বলেন, হাসনাত আব্দুল্লাহ, তো সে একটা শিশুকে সামনে এনেছে স্ক্রিনে, কেউ বলছে তার সন্তান, কেউ বলছে তার ভাতিজা, কেউ বলছে দেখতে ইউনুসের মতো এই সন্তানটা। এখন আমি জানি না কিভাবে ওটা আমার কনসার্ন না, কিন্তু এই বাচ্চাটাকে দিয়ে যা বলিয়েছে এটা খুবই অ্যালার্মিং। একটু যদি শুনি আমরা। মির্জা আব্বাস কেডা? মির্জা আব্বাস সান্দাবাস মির্জা আব্বাস সান্দাবাস মির্জা আব্বাস মির্জা আব্বাস সান্দাবাস মির্জা আব্বাস বলো। মির্জা আব্বাস চিন্তা করেন এই শিশুটাকে দিয়ে এই সব শেখাচ্ছে। তো আপনি জামাতিদের কথা বলছিলেন, এই জামাতিরা তো জামাতি, মানে এটাও জামাতি। হাসনাতকে যারা মনে করেন যে জামাতের শাখা প্রশাখা, জামাতের প্রশাখা এরা। একটা শিশুকে দিয়ে এরকম অশ্লীল কথাবার্তা ইয়ে করাচ্ছে। তো আপনি ২-৪ লাইন যদি একটু যুক্ত করেন যে এরাদের ভবিষ্যৎটাকে রেখে যাচ্ছে। এই বাচ্চাটা মির্জা আব্বাসকে চান্দাবাজ বলছে, বড় হয়ে তো এই ছেলেটা মাইর খাবে। মায়ের খাবে মানে ওই ছেলে শুধু মায়ের খাবে না, ওর শ্বশুরও মায়ের খাবে, ঠিক আছে, ওর বাপও মায়ের খাবে। সমস্যা হচ্ছে কি জানেন, এরা এগুলো পরিকল্পিত ভাবে করে। আপনি যে গরুর মাংস নিয়ে একটা লেখা পড়েছেন না, যে তারা কিভাবে ইচ্ছা করে একটা পরিস্থিতি সৃষ্টি করতো বাংলাদেশে বিভিন্ন ভাবে মিথ্যা ঘটনা করে। এগুলো জামাতের প্ল্যানটা খুব মারাত্মক। এটা কিন্তু দেখা যাচ্ছে ছোট জিনিস, কিন্তু এটা ছোট না। এই ঘটনা তারা কিন্তু এই যে আমার ভাবির পোলা কালাপাড়া, এ কিন্তু পরিকল্পিত ভাবে করেছে। এবং সে একজন এমপি, সে এখন এই মুহূর্তে নাকি একটা ওই যে মানে আপনার মুসলাক এমপি, মানে অনুরোধের আসর এমপি হয় এই কথাটা বলতে পারে, এইভাবে বলাইতে পারে। এটা তো ফৌজদারি অপরাধ করেছে সে। সরাসরি মির্জা আব্বাস যদি মামলা করে তার জেল হবে, জেল হলে এমপি তো চলে যাবে। এরা চাচ্ছে কি জানেন, মির্জা আব্বাসকে চুলকাইতেছে। মির্জা আব্বাসকে, এটা তাদের পরিকল্পনা যে মির্জা আব্বাসকে মাঠে নামাও, তার সাথে মারামারি করো। ওই যে ঘটনা শুনছেন না, যে প্রথমে যায় শুধু একটু মধু ফালাই আসবে, তারপরে পিঁপড়া আসবে, তারপরে ঘাস ফড়িং আসবে, তারপরে মুরগি আসবে, তারপরে বিড়াল কুত্তা, তারপরে মানুষ মারামারি করবে। জামাত এই কাজটা করে। এরা দেখা যায় ঘটনা ছোট্ট, কিন্তু এদের পিছনে বিহাইন্ড দ্য স্ক্রিনে তাদের মাস্টার প্ল্যান থাকে। মানে এরকম তারা 10টা প্ল্যান করে, তার মধ্যে 4-5টা কাজে খেটে যায়। সেই জন্য পরিকল্পিত এটা করছে। এটা জামাতে আরো বুদ্ধি দিছে। এই আমার বাবির পোলা কালাপাঠারে জামাতের এই বুদ্ধি, তুই এই কাজটা কর। আর আমি আশ্চর্য হয়ে যায়, মির্জা আব্বাস সাহেব এত ধৈর্য কিভাবে ধরে, এত ধৈর্য ধরে যে লোকটা মোকাবেলা করতেছে, অসীম ধৈর্য। বিএনপি নেতাদের এত ধৈর্য আমি জানতাম না। ফলে খুব খারাপই ছিল এমপি গিরি। ওই কুমিল্লায় থাকতে পারতো না বিএনপির অত্যাচারে। ঢাকায় আসা তো দূরের কথা, সংসদে যাওয়া তো দূরের কথা। যাই হোক, মির্জা আব্বাসের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে এরা হাত পা ঘাড় ঠ্যাং এদের সব ঠিকঠাক আছে। নাহলে এতক্ষণ দেখতেন মির্জা আব্বাস যদি তার আসল চরিত্রে ফিরে যায়, এরা জানেই না এদের কি পরিণতি হবে। যাই হোক, জামাত এরা যা করতেছে করতে দেন, কারণ সব জিনিসের একটা শেষ আছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে। আমার ভাবির পোলারা খোঁজে জামাতি খুঁটির জোরে, ওই বিদেশি খুঁটির জোরে যেভাবে কুদতেছে, কুদাকুদি করতেছে, আমার মনে হয় কিছুদিন পরে কুদাকুদি এমনই থামবে যে শেষে তাদের পশ্চাৎ দেশ দিয়ে বদবায়ু বের হবে না। এদের কপালে এমন শনি লাগবে, এদের কপালে কত যে দুঃখ আছে, এগুলো যদি আমি দিব্য চোখে যখন কল্পনা করি, আমি নিজেরই আমার বুক কেঁপে উঠে যে এদের সামনে পরিণত কি। আমার আপনার তারপরে যে বুইরা খাড়াইশ কি, আরে আদম ব্যাপারে ইউনুস তো মরে যাবে, কিন্তু আমার ভাবির পোলাদের তো হায়াত ছিল, তাই না? হায়াত ছিল, আয়ু ছিল। এরা জেনে শুনে নিজেদের আয়ু কমাইতেছে, হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করতেছে। এদের নির্বুদ্ধিতার জন্য কারে দায়ী করবো আমি বুঝে উঠতে। এদের জজবা, এগুলো হলো পাকিস্তানি জজবা। পাকিস্তানি জজবা মানে আপনি ধ্বংস হবেন। বাংলাদেশে যে হারে পাকিস্তানি জজবা পয়দা করা হয়েছে, আর ইদানিং নতুন জয় হয়েছে ইরানি জজবা, শিয়া জজবা, বাংলাদেশের ধ্বংস অনিবার্য। আপনি চাইলেও ঠেকাইতে পারবেন না। ওই যে আল্লাহ নাকি, ভাববাদী কথা বলি একটু, আল্লাহ নাকি কোনো জাতিকে যখন ধ্বংস করতে চায় তখন তার মাথা থেকে আকল নিয়ে নেয়, যাতে নিজে ধ্বংস হয়, যাতে ভবিষ্যতে বলতে না পারে যে আল্লাহ তুমি তো এটা করাইছিলা। আল্লাহ বলবো তুই করছস, মানে এরকম একটা প্রভাব আছে, জাতীয় কিছু আছে। তো এদের আকল নিয়ে গেছে। আকল উঠে গেলে যে জাতি, কতটুকু আকল উঠে গেলে একটা মানুষ বলে যে হিন্দু নারীরা বহুগামী হয়। এই নারী সম্পর্কে আর কোনো ধারণা আছে? যৌবন সম্পর্কে ধারণা আছে? কেমনে থাকবে? সারা জীবন মাদ্রাসায় বলৎকার হয়েছে আর বলৎকার করছে, এছাড়া তোর জানে না। এরা না পড়েছে, আমি মাশাআল্লাহ সবই পড়ছি। আমি যেমন পবিত্র কোরআন পড়েছি, পবিত্র বাইবেল পড়েছি, পবিত্র ত্রিপিটক পড়েছি, পবিত্র বেদ পড়েছি, রামায়ণ পড়েছি, তেমনি পবিত্র দা সেক্স হ্যাবলগের ওটাও পড়েছি। ওটা আরো মোটা বই, কোরআন শরীফের চেয়ে উপর, ঠিক আছে? ওটাও কিনেছিলাম, সবচেয়ে মজার বিষয়।
হাবলকের দ্য সেক্স বইটা পড়েছিলাম আমি, কিনেছিলাম মাত্র 600 টাকায়, কিন্তু বইয়ের দাম 4-5 হাজার টাকা, পায়ে ওইটা নিয়ে নেই। তো এরা তো এগুলো পড়ে না, জানে না, এদের সেক্স সাইন্স সম্পর্কে কোনো ধারণাই নাই। এদের না আছে ধর্মের জ্ঞান, না আছে যৌন জ্ঞান, না আছে দর্শন জ্ঞান, না আছে মানুষের চরিত্র জ্ঞান। মানুষ আদতে প্রকৃতিগত ভাবেই বহুগামী, সেটা নারী হোক আর পুরুষ হোক। পুরুষের বহুগামিতা বৈধতা সব ধর্মে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা নারীর বহুগামিতার কথা শুনলে না আমাদের এখানে ধুকুর পুকুর করে। কারণ কি? কারণ আমরা হলো তোমার বউ আমার বউ, আমার বউ তোমার ভাবি, খালা, মানে এরকম রাখতে চাই আর কি। নারীও সব প্রকৃতিগত ভাবে মানুষ বহুগামী। আমাকে পশ্চিমবঙ্গের একজন নারী জিজ্ঞেস করেছিল, এই কথা প্রটেস্ট করেছিল, আমাকে বলেছিল, এটা আপনি দাদা কি বললেন দাদা? আমি বললাম, কেন? আমি যা সত্য তাই বলেছি। প্রকৃতি সব মানুষ বহুগামী, কিন্তু মানুষ ভালোবেসে, আমি আমার স্ত্রীকে ভালোবেসে অন্যজন সে কষ্ট পাবে, আমার স্ত্রী কষ্ট পাবে আরেকজনের সাথে যদি আমি অভিসারে যাই, আমার 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 সন্তান কষ্ট পাবে যে আমার মাকে রেখে সে কার সাথে শোয়। এই সমস্ত কারণে আমি বলেছি খোলামেলা, এবং বলেছি আপনি এগুলো বলতে পারবেন। আমি তারপরে একটু ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছিলাম, বলছে দাদা আপনি তো দুঃসাহসী মানুষ, কেউ কারো। আমি না, এটা সত্য স্বীকার করতে হবে। কিন্তু আমি আমার স্ত্রীকে ভালোবেসে, আমার কন্যা কষ্ট পাবে ভালোবেসে, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন কষ্ট হয়, কিরে পরিদের চরিত্র খারাপ বলবে, মানে সমাজ আসলে চরিত্র বলতে তো কিছু নাই, এগুলো একটা ভণ্ডামি। সবচেয়ে চরিত্র খারাপ কাদের? যে যত ধার্মিক সে তত ভণ্ড। আমাদের কাছে, আপনার কাছে একটা নারী যত নিরাপদ, একজন ধার্মিকের কাছে কোনোদিনই নারী নিরাপদ না, প্রশ্নই আসে না। এটা কেন বললাম? আমি পরীক্ষিত, আমার এলাকায় গিয়ে খোঁজ নিতে পারেন যারা আমার পরীক্ষা করছে, বা আমি নিজেই আমার নিজের কাছে পরীক্ষা দিয়েছি। নারী এবং পুরুষ সবাই মানুষ, সবাই অ্যানিমেল, এরা হচ্ছে বহুগামী। এর কার্য জানাই না। প্রকৃতিগত আপনাকে যে ভালোবাসবে, সে যতক্ষণ ভালোবাসবে ততক্ষণ সে আর দ্বিতীয় জায়গায় যাইবে না। আপনিও যাকে ভালোবাসবেন দ্বিতীয় সেই জায়গায় যাবেন না। আমার বেলাও তাই। এটাকে বলে ভালোবাসা। ভালোবাসা হচ্ছে ত্যাগ। মানুষ বহুগামিতাকে ত্যাগ করেছে 2টা কারণে। 1 নাম্বার হচ্ছে উত্তরসূরি, ওয়ারিশ। এবার মার্কসিজমে আসে, চিঙ্কু মারা তাহলে বলবে না। মার্কস বলেছে উত্তরসূরি না থাকলে, এই উত্তরসূরি সমস্যা হবে দেখেই মানুষ দ্বিতীয় মানে বহুগামিতায় যায় না। নইলে মানুষের বহু বাচ্চা কাচ্চা থাকতো, কিন্তু জমির সম্পত্তির ভাগ পাবে বলে এই যে বাচ্চারা এত চিকরি করে। জমির ওয়ারিশ যদি না পাইতো কেউ কাউকে কিছু বলতো না। উত্তরসূরি জমি চলে যাবে বলে বহুগামিতাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় না। আর নারীটা কেন স্বীকৃতি দেয় না? এখন বললে খারাপ লাগে। আমি দেখেছি ঢাকা শহরে যত গেস্ট হাউস আছে, 2জন নারী, মানে যে 2জন নারী পুরা গেস্ট হাউস সাপ্লাই দেয় একলাই। বুঝে নেন কি বলছি দর্শকেরা? তখন পুরুষ কিন্তু 2জন অতগুলো নারীর সহযোগিতা করতে পারবে না। তাহলে কার দরকার বেশি? হ্যাঁ, আপনি বলেন নারী বহুগামী, পুরুষ না, সব নারী বহুগামী হলে আপনি কি করতে পারবেন? কি করতে পারবেন আপনি? নারী মানুষ, সব মানুষই বহুগামী, এবং বহুগামী তার নারীরাই বেশি তারা বেশি সার্ভাইভ করতে পারবে, আমরা পারবো না পুরুষ হিসেবে। এটা বলতে লজ্জা পান আপনারা? আর 4 বিয়ে তো 14 বিয়ে তো নারীর জন্য দরকার, পুরুষের জন্য না। চাপায় অত কিছু মুখ খোলায়েন না, তাহলে পরে ওই যে কলকাতার হারবাল কিন্তু দোকান আরো বাড়াই দিতে হবো। ঠিক আছে? একটা বউ রাখতে পারেন না, কলকাতা হারবাল লাগে, 4 বিয়া করতেছেন। ওইলে আমরা বুঝি না, আমরা বহুত বুঝি, কিছু আমরা বলি না। ঠিক আছে? আচ্ছা, একটা হেরেমে 5,000 নারী থাকতো। সম্রাট আকবরের হাজার হাজার রক্ষী, মানে দাসী ছিল, তার রাজদাসী ছিল, এই হেরেমে রেখে দিত, দেখাই তো না কোনোদিন। সম্ভব এটা কোনোদিন সম্ভব? আচ্ছা, আপনি কয় প্লেট ভাত খেতে পারবেন? কয় বোতল মদ খেতে পারবেন? আপনি কি খাইতে পারবেন? কতগুলো আইসক্রিম খেতে পারবেন? তো ওইটা তো আরো লিমিটেড। এখানে তো লিমিটেশন আছে, বরং নারীর লিমিটেশন নাই। এখন বললে এখানে অশ্লীলতা আসবে, ওইটা বলতে চাই না। আমাদের এলাকায় একটা দাদা ছিল, তার নাম ছিল শম্ভু ঘোষ। এখন বলবেন নাম বললাম কেন? কারণ তিনি প্রকাশ্য বলতেন, তাই নামটা বললাম। আমার শ্রদ্ধেয় দাদা, ঠিক আছে? শম্ভু ঘোষ বলতেন যে মেয়ে মানুষ যদি আসমানের উপরে ঠ্যাং তোলে তুমি আর কিছুই করতে পারবে না। আর ফারাবিরা সাফা মারতে আইসাম করে না, বদমাইশ কোথাকার। শম্ভুদা বলতেন। নাম কেন বললাম? কারণ তিনি তার ছেলের সামনে কথা বলছে, তাই নামটা বললাম। আমি বলতাম, দাদা আপনি এগুলো কি বলেন? চুপ থাক, তুই এগুলো বুঝবি না। ঠিক আছে? তার মানে এই না যে তিনি বহুগামী ছিলেন। তিনি ভালো মানুষ ছিলেন, সৎ লোক ছিলেন। আমি জীবনে শুনি নাই যে তার বউ ছাড়া কারোর সাথে তার সম্পর্ক ছিল। কিন্তু তিনি এটা বলতেন বলে আমরা বলেছি। আপনি এই যে মানুষ প্রকৃতিগত ভাবেই বহুগামী, তারা একে অপরকে ভালোবেসে, তারা স্যাক্রিফাইস করে, তারা তাদের বহুগামিতার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাকে পরিত্যাগ করে, সেটাকেই বলে প্রেম, সেটাকেই বলে ভালোবাসা। আপনার সামনে সিম্পল। রাস্তা দিয়ে একটা নারী গেলে আমার ভালো লাগে। ভালো লাগা মানে তার জাপটায় ধরা না, ভালো লাগে। এই যে ভালো লাগা তৈরি হয়, হ্যাঁ, প্রশ্নই আসে না। এটাই হচ্ছে বহুগামিতা। আপনাকে বলি, আপনি জানেন আমি কোথায় আছি? এইখানেই যে কত নারী স্বাধীনতা আছে, এটা তো আমাদের বাঙ্গুরা চিন্তাই করতে পারবে না, না, করতে পারবে না, এটা বইল করতে পারবে না। আজকে কথা বলে, আজকে আমার বেডরুমে একজন কিশোরী আসছে, তাকে আমি কোনোদিন দেখি নাই, সে আমার সাথে গল্প করতেছে। এটা আমাদের দেশে সম্ভবই না, কোনো দিন সম্ভব না।
কারণ এখানে নারী নিরাপত্তা এত বেশি, কারণ তাদের মগজই ঢুকে না। আপনি জানেন আমি কোথায়, আমি বাসা ভাড়া নিতে যাইতাম, সেখানে নারীরা এসে বলতো যে বাসা ভাড়ার ব্যাপারে কথা বলতে, আমি ভয় পেয়ে যেতাম যে নারীরা আমার সাথে কথা বলে। মানে আমার তো প্রথম তো আমার চিন্তাই ছিল না যে একটা প্রাপ্তবয়স্ক নারী আমার সাথে মানে একটা ৩ তলা বাড়ির ভিতরে একা ঘন্টার পর ঘন্টা সে আমাকে বসে থাকবে। এটা তো হইতেই পারে না, আমরা তো চিন্তাই করতে পারি না, চিন্তারও বাইরে। আমি তো কিছুদিন তো আমি বাসে চড়তে পারি নাই। আরে ভাই, একদিন আমি বিপদে পড়েছিলাম, কারণ সেখানে কোনো কিছু নাই। একজন ইয়াং, আমি তাকে চিনি না, একজন মেয়ে, তার বয়স হবে ২৪-২৫, আমি কোনো কিছুই পাইতেছি না, কারণ আমার মোবাইলে আমি রাখি না, কি বলে ওই উবার টুবার এগুলো কিছু রাখি না, মানে অনলাইনে যে ব্যবস্থা ওইগুলো আমি রাখি না। নিরাপত্তার জন্য আমি বাইরে যখন যাই আমি ডিজিটাল কোনো কিছু ইউজ করি না। তা আমি তো উবার টুবার বা কোনো গাড়ি রাখতে পারবো না। আমি তো ভয় পেয়ে গেছি কোথায় গাড়ি পাবো। আর কোনো ব্যক্তি আমাকে নিচ্ছে না, কারণ তারা বলে যে গাড়ি মোবাইলে ওই উবার থাকতে হবে, ঠিক আছে, ডাউনলোড। আমার তো নাই, কোনো গাড়ি আমাকে নিচ্ছে না, এবং সকল বাস বন্ধ। একটা মেয়ে এসে আমাকে বললো যে আঙ্কেল আপনার কি সমস্যা? আমি বললাম যে বাবা আমি তো এত দূরে যাব, আমার আমি কিছুই পাচ্ছি না। কয় আপনি গাড়ি ডাকেন। আমি বলছি বাবা আমার মোবাইল বুঝাইলাম তাকে। সে মেয়ে আমাকে লিফট দিল রাতে। সে মেয়েটা আমাকে ৩.৫ মাইল লিফট দিয়ে নিয়ে আসলো। এটা কি সম্ভব বাংলাদেশে? এটা চিন্তা করতে পারে কেউ? এবং আমি আনইজি ফিল করতেছি, আমাকে সে বলতেছে যে আঙ্কেল আপনি এইভাবে বসছেন কেন? স্বাভাবিকভাবে বসেন, পড়ে যাবেন তো। কারণ আমার পিঠে ব্যথা, আমি একটু তাই বুঝতেই পারছেন তো, আমি তাকে দূরত্ব সে আমার বুঝতে পারছে যে আমি কষ্ট পাইতে। বলছে আঙ্কেল আপনি টেক ইট ইজি, এইভাবে সে বললো। তো এগুলো তো আমাদের বাঙ্গুদের চিন্তার বাইরে, যে মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, একটা নারীর প্রতি শ্রদ্ধাবোধ, মানুষের প্রতি শ্রদ্ধা, তারা জানাই না। জানবে কিভাবে? যাদের কাছে ৪ বছরের শিশু নিরাপদ না, যাদের কাছে ৬ বছরের শিশু নিরাপদ না, যাদের কাছে ২ বছরের শিশু নিরাপদ না, যেই বাংলাদেশে বাস করি, আমার পুরুষ হিসেবে, মানুষ হিসেবে আমার আত্মহত্যা করতে ইচ্ছা করে। কারণ এইখানে ২ বছরের শিশুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দর্শন করেছিল। আপনার মনে থাকার কথা আসাদ, তখন আপনি বাংলাদেশে ছিলেন, আপনার মনে থাকার কথা। আমরা প্রতিবাদে এই যে সর্বশেষ ঘটনা ঘটলো, যে একটা নারীকে, একটা বাচ্চাকে ধর্ষণ করলো, গলা কাটলো। আবার একজন ধর্ষক যাকে জেল দেওয়া হয়েছিল যাবজ্জীবন, তাকে ছেড়ে দেওয়া হলো। কোন দেশে বাস করি আসাদ? আমি আর কথা বলার মতো, এগুলো মনে হলে আর কথা বলতে পারি না, সরি। হ্যাঁ, এদের উন্নতি ঘটুক। চিন্তার সীমাবদ্ধতা এখন খুব দ্রুত কাটিয়ে ওঠা যায়। চাইলে একটু স্মার্টফোনটা বের করে উল্টাপাল্টা জিনিস না দেখে, যেগুলো থেকে শেখা যায় সেটা শিখবে। বাঙ্গুদের আর শুভবুদ্ধির উদয় ঘটুক। কিছু কমেন্ট কমেন্টগুলো পড়েই শেষ করে দেবো। সুজিত লিখেছেন, আসাদ ভাই ফরিদ ভাইকে নিয়ে প্রতিদিন লাইভ ভিডিও করবেন, আলোচনা করা খুব ভালো লাগে। না, প্রতিদিন সম্ভব হবে না বন্ধু, এটা প্র্যাকটিক্যালও না। তারপরে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান বলেছেন পুলিশকে মারা ফরজ ছিল। হ্যাঁ, সাইফুর রহমান একজন বিজ্ঞ লোক আমি মনে করি, কিন্তু এরকম কুলাঙ্গার ছেলে পেলে, যাই হোক। এবার মনে হয় কাপ ইন্ডিয়া জিতবে, এটি বলছেন শ্রী, হোপফুলি। তারপরে দীপ তিনি কমেন্ট করেছেন যে আসাদ নুর ইজ ভেরি ইন্টেলিজেন্ট, চার্মিং, ব্রাইট ইয়াং ম্যান। কত মেয়ে ফ্লার্ট করবে আসাদকে, নোবডি উইল কাম টু মি, আই বিলিভ। তারপরে মুদ্রাসা থেকে আসছে হাসনাত, ট্রু। 2 দিন লাইভ করেননি কেন আসাদ? হ্যাঁ, গত 2 দিন আমি খুবই ব্যস্ত ছিলাম। আমি একটা জিনিস বানিয়েছি এবং আমি বিশ্বাস করি এই জিনিস পৃথিবীতে আর কারোর কাছে নেই। কি? এই যে আমি ওয়ান ম্যান আর্মি, এই সামনে অনেক সেট আছে, এটা আমি আমার নিজের ব্যক্তিগত অনেক কিছু আমি দেখাই না। কম্বাইন একটা সেট আপ, এখানে অনেকগুলো মনিটর, অনেক কিছু। আগে যেরকম এদিকে ওদিকে তাকাতাম, আপনারা ভাবতেন হয়তো আমি শো করতে গিয়ে অমনোযোগী হয়ে না। যেহেতু একা সব করতে হয়, এই স্ক্রিনে অনেক কিছু রাখতে হয়, তো পাশে তাকালে যেহেতু ডিস্ট্রাকশন তৈরি হয়, জনে তো আমার বলা সম্ভব না যে দর্শক আমি এখানে তাকাচ্ছি, এখানে আমার একটা মনিটর, এখানে একটা মনিটর। আমি যেটা সহজ করার জন্য আমি কিছু জিনিস অ্যাড করেছি, এবং এটা আমার নিজের হাতে বানানো। এবং যেহেতু নিজের হাতে বানানো, সেহেতু আমি বলতেই পারি যে এই ডিভাইস পৃথিবীতে আর কারোর কাছে নাই। এমনকি যারাই ইয়ে করছেন, আমার মনে হয় না অন্য কারোর কাছে আছে। তো এটাই আর কি একটা বড় প্রাপ্তি। এই জন্য 2 দিন থাকতে পারিনি। তারপর হচ্ছে এই হচ্ছে কমেন্ট। অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই, আমি আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাই যে আপনি সময় দিয়েছেন, এবং দর্শকদেরও ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে ছিলেন। ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন।